একজন মানুষ হিসেবে আপনি যখন এই নিউজগুলো পড়েন যে আপনার প্রথম রিয়াকশনটা এটা কিরকম হয়? আমাদের বিচার ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠে যে কেন আমরা বিচার করতে পারি না, কিন্তু তারপরে একটা প্রশ্ন উঠে যে এই ঘটনাগুলো ঘটে কেন, ওয়াই উই নট এবল টু স্টপ দিস কাইন্ড অফ থিং ফ্রম হ্যাপেনিং। যে প্রাতিষ্ঠানিক চেঞ্জেসগুলো দরকার সেটা নিয়ে আমাদের কতদূর কাজ হয়েছে আমরা অনেক বাচ্চাদেরকে করা হলো, অ্যান্ড স্টেট ভায়োলেন্স তো আমরা অন্য লেভেলে ওই টাইমে দেখলাম, যেটা যাদের এত বড় ক্ষতি হয়েছে, যারা তাদের সন্তান হারিয়েছে, তাদের জন্য আশার আলোটা এটা আসলে কতটুকু ব্রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি যখন আমরা দেখেছি যে এরকম ভয়াবহ হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্যার ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট অফ এভিডেন্স যেটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল, কারণ এই ফুটেজগুলো নিয়ে অ্যাকচুয়ালি এভিডেন্স তো আছেই। সো ওয়াই আর দিস কেসেস টেকিং সো লং সেটা আমরা বুঝতে পারছি। যে সোশ্যাল মিডিয়ার রোলটা আমরা দেখি, অবশ্যই সবাই মিলে আমরা যখন আওয়াজ তুলি এটার তো একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু আপনার কি ধারণা কোথাও গিয়ে কি এটা একটু কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় কখনো? গত বছর আসিয়ার ঘটনার পরে আমরা দেখলাম আবার নারী শিশু আইনটা সংশোধন করা হয়েছে ইন ভেরি পজিটিভ ওয়েজ। সো অ্যাকচুয়ালি রেজিং ইয়োর ভয়েস ডাজ হেল্প, ইট ডাজ মেক এ ডিফারেন্স। ওয়েলকাম টু NusratTalks দ্য পডকাস্ট। আজকে আমার সাথে আছেন আমার একজন কলিগ এবং একজন ফেমিনিস্ট এবং একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং অবশ্যই একজন অ্যাক্টিভিস্ট। আমি বেশি কিছু ইন্ট্রোডাকশনে যাব না, বিকজ ওনার বেশি কিছু ইন্ট্রোডাকশনের দরকার নেই। আইল গো রাইট ইনটু ইট। গুড মর্নিং সারা আপা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। থ্যাঙ্কস আ লট ফর হ্যাভিং মি। এই গরমের মধ্যে এবং এত লাস্ট মিনিটে সময় দিয়েছেন, এটার জন্য অনেক 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 ধন্যবাদ। সো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা জাস্ট ডিরেক্টলি চলে যাই। প্রথমেই আমরা শুরু করতে চাই, উই ওয়ান্ট টু স্টার্ট বাই টকিং অ্যাবাউট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, যেটাকে আমরা ব্লাস্ট হিসেবে জেনে থাকি। আমরা জানি আপনি ব্লাস্টের সাথে সংযুক্ত আছেন আজকে অনেক বছর ধরে। আমাদের অনেক দর্শকেরা আসলে জানে না ব্লাস্ট, the services that Blast provides in detail. So আমরা যদি সেটা দিয়ে একটু শুরু করতে পারি যে ব্লাস্ট আজকে কোথায় আছে এবং the services that Blast is providing. Sure. ব্লাস্ট 30 বছর ধরে কাজ করছে। অ্যাকচুয়ালি এটা 90-এর দশকে গঠিত হয় এবং তখন জাস্ট বাংলাদেশ যখন সামরিক শাসন থেকে বের হয়ে এসে আবার নতুন একটা যাত্রা শুরু করে ওই সময়, এবং এটা যারা তৈরি করেছিলেন সবাই সিনিয়র আইনজীবী ছিলেন, এবং আইডিয়াটা ছিল যে যারা আর্থিক কারণে কোনো ধরনের আইন সহায়তা পাচ্ছে না তারা যাতে আইনের সহায়তা থেকে বঞ্চিত না হয়। সো ব্লাস্ট এখন সারা দেশ জুড়ে কাজ করে, আইন সহায়তা দেয়, আইনের সেবা দেয়, বিনা পয়সায় আপনি সেখান থেকে আইনি পরামর্শ পেতে পারেন। আর যদি আপনি দরিদ্র সীমার নিচে থাকেন বা একটা ইনকাম লেভেলের নিচে থাকেন তাহলে একদম বিনা পয়সায় আপনার পক্ষে উকিলও দাঁড়াবে কোর্টে, এবং অফকোর্স কোর্টের বাইরেও যদি কোনো ধরনের বিরোধ থাকে, পারিবারিক বিরোধ থাকতে পারে, জমি জমা নিয়ে বিরোধ থাকতে পারে, কাজের ক্ষেত্রে বিরোধ থাকতে পারে, সেগুলো কিন্তু সমাধান করা যাবে সালিশের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। তো এই ধরনের সেবাগুলো দেওয়া হয়। আর তার বাইরে অফকোর্স আমাদের সার্বিকভাবে আমাদের যে বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখি সমাজের মধ্যে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আমাদের বিচার ব্যবস্থা নিয়ে, সেগুলো নিয়েও ব্লাস্ট বিভিন্নভাবে এগুলো নিয়ে গবেষণা করছে, প্রচারণা করছে, বক্তব্য রেখে যাচ্ছে বিভিন্ন জায়গায়। জি, থ্যাংক ইউ। আর আমরা যদি একটু আপনার কথায় আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো 30 বছরেরও বেশি হয়ে গেছে যে আপনি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দ্য জুডিশিয়ারি ইন দ্য লিগাল সিস্টেম অ্যাজ ওয়েল। তো এখন আসলে দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা লে পার্সনদের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই যে সবচেয়ে বড় শিফট যেগুলো, পরিবর্তন যেগুলো আপনি বলবেন যে আপনি দেখেছেন আপনার এই বছরগুলোতে লিগাল সিস্টেমে যেগুলো এসেছে অথবা জুডিশিয়ারিতে যেটা দেখেছেন নোটেবল, সেটা নিয়ে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি। Sure. I think আমরা যখন একটা শর্ট টাইম ফ্রেমের মধ্যে অনেক কিছু দেখি তখন অনেক সময় আমাদের মনে হচ্ছে যে আমরা খুব পিছনে হাঁটছি বা অনেক কিছু খুব অনেক ধরনের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং হয়ও অনেক কিছু, কিন্তু আরেকটু লম্বা সময় নিয়ে যদি আমরা দেখি কি পরিবর্তন এসছে সমাজে, তখন আমাদের আসলে বুঝতে একটু সহজ হয় যে না, পজিটিভ চেঞ্জেস কিন্তু আসছে। সো ফর এক্সাম্পল একটা আপনি ব্লাস্ট নিয়ে জিজ্ঞেস করলেন যেখান থেকে আইন সেবা, আইন সহায়তা দেওয়া হয়। যখন ব্লাস্ট তৈরি হয় 30 বছর আগে, তখন এরকম কোনো রাষ্ট্রীয় বা সরকারি কোনো ব্যবস্থাই ছিল না আইন সেবা কাউকে দেওয়া।
ব্লাস তৈরি হওয়ার 10 বছর পরে সরকারি আইন সেবা তৈরি হয় এবং এখন দ্যার ইজ এ গভর্নমেন্ট লিগ্যাল এইড সিস্টেম। আপনি সরকারের যে লিগ্যাল এইড কমিটিগুলো আছে সারা দেশ জুড়ে, সেখানেও কিন্তু কেউ আবেদন করে সেখান থেকে আইনি সেবা পেতে পারে। এটা একটা খুব ভালো প্রাতিষ্ঠানিক একটা চেঞ্জ। অ্যাগেন 20 বছর আগে পুলিশের কোনো সিস্টেমই ছিল না যে কেউ কোনো ধরনের নির্যাতনের শিকার হলে কোনো নারী বা শিশু তারা যে তাকে প্রাতিষ্ঠানিক কোনো ধরনের ব্যবস্থা তার জন্য করবে, যে ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট যে দিতে পারবে। এখন পুলিশের ভিকটিম সাপোর্ট একটা প্রোগ্রাম আছে, সেন্টারগুলো আছে, দেশ জুড়ে নাই, এখন অনেক কিছু করা দরকার, কিন্তু অ্যাটলিস্ট কয়েকটা শহরে আছে এবং বেশ কয়েক বছর ধরে চলছে। ওখানে প্রশিক্ষিত অনেক পুলিশ অফিসার থাকেন। আমাদের হসপিটালগুলোতে জ্ঞান দেশ জুড়ে নাই, এটা ডেফিনেটলি প্রবলেম, বাট অনেকগুলো মেডিকেল হসপিটাল এখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, যে জরুরি অবস্থায় সেখানে কেউ নারী নির্যাতনের শিকার হলে, কোনো শিশু নির্যাতনের শিকার হলে সেখানে তারা জরুরি সেবা পেতে পারে। সো এই ধরনের উইভ সিন মানে প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলো এসছে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেসেও আমরা দেখেছি খুব বড় বড় চেঞ্জ কোনো কোনো জায়গায় এসছে। জি, এবং এটা আসলে যে কথাটা আপনি বললেন যে আমরা যখন শুধু বর্তমান প্রেক্ষাপটের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা আমাদের পার্সপেক্টিভটা যদি ওটা থাকে যে আমি শুধু কারেন্ট সিনারিওতে ফোকাস করব, তখন কিন্তু আমরা আসলে we lose sight of the fact that আমরা কত দূর এসেছি। I'll give you an example. Yeah, of course. So actually this was one of the first cases যেটা আমি ব্লাস্টের সাথে করেছিলাম, probably আপনার জন্মের আগে early 90s-এ. So it was a really horrifying case. So একজন সুফিয়া বেগম নামে একজন, উনি ধর্ষণের শিকার হয়েছিলেন, এবং ধর্ষণের শিকার হওয়ার পরে ওই সময় একটা সিস্টেম ছিল যে কাউকে পুলিশও কিন্তু যারা এরকম সিরিয়াস কোনো অপরাধের ভিকটিম, বিশেষ করে নারীরা, তাদের জন্য তারা সকল নিরাপত্তা হেফাজতের ব্যবস্থা করতেন বা সেফ কাস্টাডি। সো ওনাকে তখন সেফ কাস্টাডি দেওয়ার জন্যে, যেহেতু ওই জেলায় কোনো ধরনের মানে হোম বা আশ্রয় কেন্দ্র বা কোনো কিছু ছিল না, তারা ওনাকে হাসপাতালে রাখলেন, কিন্তু হাসপাতালে তাকে হাতকড়া পরিয়েছিলেন, supposedly to keep her in safe custody. So in fact ওই স্টোরিটা একটা পত্রিকায় এসেছিল, যত মনে পড়ে ইত্তেফাকে একটা স্টোরি হয়েছিল। তখন আমাদের চেম্বারের একজন স্টাফ মেম্বার, উনি আমাকে বললেন যে আপনি না ওই যে ব্লাস্টার্সের সাথে কাজ করেন, ওরা না এইসব বিষয় নিয়ে কিছু করে, আপনি এটা নিয়ে কিছু করছেন না কেন, দেখেন না কি ভয়াবহ অমানবিক অবস্থা। ওইটা নিয়ে ওই সময় আমরা কোর্টে গিয়েছিলাম, হাইকোর্টে, এবং হাইকোর্ট তখনই তো নির্দেশনা দিল যে এটা তো হতেই পারে না যে নিরাপত্তার নামে আপনি কারোর সাথে এরকম অমানবিক ব্যবস্থা করবেন, তখন তাকে ওই অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়। তো আপনি খেয়াল করেন ওটা হলো আর্লি 90s। তো সেখান থেকে আমরা 30 বছর এখন এগিয়ে আছি। নিরাপত্তা হেফাজতের ব্যবস্থা অফকোর্স এখনও আছে, বাট এখন আইনে যেটা আছে যে কাউকে নিরাপত্তা হেফাজতে দিতে হলে কোনো নারীকে তার অনুমতি নিতে হবে, মানে তার এখানে সম্মতি লাগবে, দ্যাট শি ওয়ান্টস টু বি ইন সেফ কাস্টাডি। অ্যান্ড অফকোর্স এটা একদমই পরিষ্কার, ইউ ক্যানট কিপ এনিওয়ান ইন সেফ কাস্টাডি in a jail or ওরকম করে তাকে বাইন্ড করে তাকে হাত করা পরিয়ে এইসব। সো ইট সাউন্ডস লাইক সামওয়ান লিসনিং টু দিস মাইট সে এটা তো খুব একটা অগ্রগতি হয়নি, এত খারাপ অবস্থা ছিল, আপনি বলছেন সেটা এখন নাই, বাট উই হ্যাভ টু অ্যাকনলেজ যে ওইরকম অবস্থায় আমরা ছিলাম না only 30 years ago, and those things now are not happening. আইনেই স্পষ্ট বলা আছে যেটা করা যাবে না, আর এরকম প্র্যাকটিস তো আমরা এখন আর শুনছি না। সো ইভেন ইফ these don't seem like huge advances, I think it's important to note that these things have happened, and they happen because people intervene, because ওই যে আমাদের কলিগ বলেন এটা তো হতে পারে না। So ওই সেন্সটা যে আমাদের সমাজে আছে যে people do stand up and say we can't accept this, ওইটার জন্যই তো পরিবর্তনগুলো আসে অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি। এবং এই কথাটা আমি একটু হাইলাইট করতে চাই যে অনেক সময় আমরা অ্যাকচুয়ালি সোসাইটিতে একটা কথা শুনে থাকি যে আমি একা কীভাবে চেঞ্জ করব, সো এর থেকে বেটার আমি চুপ থাকি। কিন্তু যেমন এই যে সুফিয়া বেগমের কেসটায় যেটা হয়েছে যে একজন স্টাফ এসে আপনাকে বলল যে এটা নিয়ে কিছু করছেন না, অ্যান্ড ওটা পুরো একটা চেইন রিয়াকশন ট্রিগার করে দিল, শুরু করে দিল টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট চেঞ্জড দ্য ল। এই মাইন্ডসেটটাও থাকা আমার মনে হয় যে লয়ার হোক, লেম্যান হোক, যেই হোক, সেটা থাকা খুব জরুরি যে আমি একজন মানুষ, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি ততটুকুই করব। মানে পুরা দেশের ভার হয়তো আমি নিতে পারবো না, সেটা কারোর থেকে এক্সপেকটেশনও থাকে না, কিন্তু আমার জায়গা থেকে যতটুকু করণীয়। অ্যান্ড এখানে মানে পারফেক্ট সেগওয়ে আমার নেক্সট যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই মাইন্ডসেট থেকে কিন্তু আমরা জুলাইয়ের অভ্যুত্থানও দেখেছি 2024-এ, যে আমরা দেখলাম যে আমাদের ইয়াং জেনারেশন বললো যে না, সামথিং নিডস টু চেঞ্জ, এটা তো হতে থাকতে পারবে না, এবং তখন তারা নামলো রাস্তায়, রাজপথে নামলো তারা।
সেই ব্যাপারেও আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে তখন আমরা আপনাকে দেখেছি যে আপনি ফ্রন্ট লাইনে, ইউ ওয়ার আউট দেয়ার, আপনি আমাদের বাচ্চাদের জন্য ফাইট করছেন। আরও অনেক লয়ার্স ছিল, অফকোর্স অ্যাক্টিভিস্ট ছিল, যারা মানে ওই টাইমে তো এভরিথিং ওয়াজ সো আনসার্টেন, এবং মানে জীবনের ঝুঁকিটা খুবই রিয়েল ছিল। যারা রাজপথে শুধু তারা না, যারা তাদের জন্য কথা বলছি আমরা, তাদেরও জীবনের ঝুঁকিটা খুবই রিয়েল ছিল। সো ওই টাইমে তো অফকোর্স আমরা দেখলাম যে আমাদের মানে অনেক বাচ্চাদেরকে খুন করা হলো, অ্যান্ড স্টেট ভায়োলেন্স তো আমরা অন্য লেভেলে ওই টাইমে দেখলাম যেটা। তো আপনার কাছে আমার যেটা প্রশ্ন একটা, অ্যান্ড আই থিঙ্ক আমাদের অনেক দর্শকও এটা জানতে চায়, যে আমরা 2 বছর পরে, যে 2026-এ এসে যেই পরিবারগুলো থেকে আসলে যাদের এত বড় ক্ষতি হয়েছে, যারা তাদের সন্তান হারিয়েছে, তাদের যদি ন্যায় বিচারের কথাটা আমি বলি বা জানতে চাই, যে তাদের জন্য আশার আলোটা এটা আসলে কতটুকু ব্রাইট? আই থিঙ্ক এটা অনেক বড় একটা চিন্তার ব্যাপার অ্যাকচুয়ালি, যেভাবে তাদের মামলাগুলো পরিচালনা হচ্ছে, মানে অনেক মামলা তো এখন পর্যন্ত আসলে বিচারের পর্যায়েও পৌঁছে নাই। অধিকাংশ মামলা যেগুলো সাধারণ আদালতে আছে সেগুলো এখন পর্যন্ত তদন্তাধীন অবস্থায় আছে। সো আই থিঙ্ক এটা আসলেই অনেক চিন্তার ব্যাপার, কারণ আমরা জানি যা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়, মানে যেভাবে ইভেন সরকারি এখন তথ্যে আমরা দেখছি 800 জনের বেশি তাদের হত্যাকাণ্ডের কথাগুলো লিপিবদ্ধ হয়েছে, রেকর্ডেড হয়েছে, তাদের নামের তালিকা হয়েছে, কিন্তু এবং তাদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিচারের প্রক্রিয়াটা অগ্রসর সেভাবে হয় নাই। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি যখন আমরা দেখেছি যে এরকম মানে ভয়াবহ হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্যার ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট অফ এভিডেন্স যেটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল, কারণ ওই সময় সবার হাতে মোবাইল ফোন ছিল এবং সবাই ফুটেজ তুলেছে। ওই ফুটেজগুলো আমরা কিছু কিছু দেখেছি পরবর্তীতে আইসিটিতে, ফর এক্সাম্পল আইসিটির মামলাগুলোতে এগুলোর কথা এসছে, বাট এই ফুটেজগুলো নিয়ে অ্যাকচুয়ালি এভিডেন্স তো আছেই। সো ওয়াই are these cases taking so long? সেটা আমরা বুঝতে পারছি না। Why are these cases still pending? Why is there no movement? এবং এখানে অনেক সময় আমরা ভিকটিমদের কাছে শুনিও যে তাদের কাছেও যথেষ্ট তথ্য আসছে না, বা তাদের কেসের প্রক্রিয়া কি হচ্ছে, এবং অনেক কেসের ফ্রেমিং এমনভাবে হয়েছে, আমরা এটাও তো দেখছি যে এই কেসে যারা অভিযুক্ত, অনেকে অভিযুক্ত করা হয়েছে রাজনৈতিক স্বার্থে অথবা ইনফ্যাক্ট অন্যান্য ব্যক্তিগত স্বার্থে। পরবর্তীতে আনফর্চুনেটলি আমরা দেখেছি জুলাই অগস্টের পরে এবং এর এখন অবধি ইভেন রিসেন্ট ডেজ পর্যন্ত বিভিন্ন সময় জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় এক একজনকে জড়ানো হয়, বিকজ ইটস বিকাম আ ওয়ে অফ হ্যারাসিং পিপল। সো এটা তো ইটস দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ বিট্রেয়াল আই থিঙ্ক অফ জুলাই অগস্টের স্পিরিট। এবং বিকজ দ্য হোল আইডিয়া ওয়াজ যে আমরা মানে অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে সবাই দাঁড়াচ্ছে, এবং ওই সময় আপনি বলছিলেন যে অল দ্য ইয়াং পিপল, মানে অফকোর্স নতুন প্রজন্মের যারা, তারাই তো সামনের সারিতে ছিল এবং নেতৃত্ব দিয়েছে। বাট আই রিমেম্বার একদিন কোনো একটা মিছিলে দ্যাট ওয়াজ সামওয়ান, আমাদের পাড়া প্রতিবেশীর কয়েকজনকে দেখেছিলাম, কোনোদিন কোনো মিছিলে দেখা হয়নি তাদের সাথে, তো জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? বলছেন আমরা যাবো না কেন, এই সময় যখন পাখির মতো সবাইকে মারছে আমাদের তো দাঁড়াতেই হবে এটার বিরুদ্ধে। সো আই থিঙ্ক ওই সেন্সটা যে উই ক্যানট অ্যাকসেপ্ট দিস থিংস, ওই একই সেন্স আমাদের এখনও দেখা উচিত বিচারের ক্ষেত্রে, দ্যাট উই মাস্ট হ্যাভ fair trials, we must have justice for what happened in July. কিন্তু ওই রকম আওয়াজ আনফর্চুনেটলি আমরা এখন দেখছি না। আমরা দেখছি যে ভিকটিম ফ্যামিলিরা যারা আছেন তাদের কাঁধে সব আসছে, যে তারা তাদের কথাগুলো বলছেন, কিন্তু তাদের পক্ষে যে আমাদের অন্যদের দাঁড়ানো উচিত ওটা অত বেশি দেখছি না। হ্যাঁ, আমি এটা আসলে আরেকটা ক্ষেত্রেও আমি বলতে চাই যে এই যে কথাটা আপনি বললেন যে তখন অনেক জোরে সোরে আমরা সবাই আওয়াজ তুলেছি। ইনফ্যাক্ট এখনও আমি বলবো যে জুলাই 2024 গণ অভ্যুত্থান আমাদের সবার জন্য কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়, যে আমরা এখনও ইমোশনাল হয়ে যাই, আমরা এখনও ওটা নিয়ে চিন্তা করলেও আমরা অন্য ধরনের একটা স্পৃহা ফিল করি, অনেকেই আমরা করি, এটা আই এগ্রি। কিন্তু যে কথাটা বললেন যে এখন দেখা যাচ্ছে যে আগে যেরকম সবাই মিলে আওয়াজ তুলছিল আরও ফ্রিকুয়েন্টলি যে না, ন্যায় বিচার আমাদের লাগবে, এই পরিবারগুলো যে সন্তানহারা হলো ওনাদের জন্য বিচারের জন্য আমরা সবাই ডাক দিচ্ছিলাম, এখন আসলেও এটা চলে গেছে বেশিরভাগই যার যার পরিবার তার কাঁধে। এইভাবে আরেকটা কারণও হচ্ছে যে এখানে আনফর্চুনেটলি অ্যাজ আই সেড যে
যে মামলাগুলো আসলে খুব স্বচ্ছভাবে পরিচালনা হওয়া উচিত ছিল এবং যে তদন্তগুলো স্বচ্ছভাবে পরিচালনা হওয়া উচিত ছিল সেগুলো না হওয়াতে আমরা মানে এই যে বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য স্বার্থ এখানে যেহেতু প্রভাবিত করছে পুরো প্রক্রিয়া, সেই জন্যই তো দেখছি যে পিপল আর নট ইউনানিমাসলি স্ট্যান্ডিং বিহাইন্ড দিস ডিমান্ড ফর জাস্টিস। কেউ কেউ দেখছি যে মানে জুলাই আগে যেমন আমরা দেখেছি যে আপনি কাউকে হয়রানি করতে চাইলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিতেন। এখন আপনি কাউকে হয়রানি করতে চাইলে কোনো মতে তাকে কোনো একটা জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢুকায় ফেললে তখন তাকে তো আপনি মানে খুব হ্যাপিলি আপনি তাকে আটকে রাখতে পারবেন অনেক মাসের জন্য। সো দিস ইজ দ্য কন্ট্রাডিকশন অ্যান্ড দ্য চ্যালেঞ্জ আমাদের সামনে যে why is a process that should have been about justice, why has it become about injustice? It's becoming, yeah. Right? And why is this contradiction? So Yes. এই জিনিসটা তো নিয়ে I think we have to be much more aware that you can't really achieve justice through a process that is unjust or unfair. Absolutely. And it's becoming like a tool of oppression almost in a way, right? Yeah, it has been in a number of cases. We've seen lots of people, Jara, you must remember, for example, Nusrat Fariyar case. Yes, of course. অনেকগুলো এরকম মামলা হয়েছে with less well-known personalities who have found themselves caught up in this process. তাদের কোনো শত্রু তাকে কোনো মামলায় ঢুকিয়েছে বা তার বিরুদ্ধে তার কোনো একটা কমপ্লেইন্ট আছে, রাইট, যে সে কোনো বেনিফিট পাচ্ছে, সে কোনো সুবিধা পাচ্ছে, বলছে এইভাবে আমি তাকে একটা শায়েস্তা দিব, শায়েস্তা করবো। So the problem is there. I think we have to approach মানে আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের একটু স্বচ্ছ মনোভাব নিয়ে যাওয়া উচিত, that we do not want to use a system to create oppression and harassment for others. কিন্তু problem হচ্ছে it is easy to use our system in that way. Absolutely, because that's where also আমাদের আমি বলবো lack of civic sense comes into play. আমাদের almost like আমরা একটু devoid of empathy হয়ে গেছি। আমাদের ওই যে সহানুভূতির জায়গাটাও কিন্তু খুব একটা কাজ করে না, যে মানে when I think of it যে এত সহজ হওয়া উচিত না একটা মানুষের এগেনস্টে দাঁড়ায় যাওয়া উইদাউট সাফিসিয়েন্ট এভিডেন্স। কারণ আমরা কিন্তু অগস্ট 5 পর এরকম অনেক কেসেস দেখেছি যেখানে হচ্ছে গিয়ে যে মিথ্যা মামলায় তো জড়ানো হলোই, বা তারপরে যেই ধরনের সাইকোলজিক্যাল এবং কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল হ্যারাসমেন্টও হয়েছে, ভায়োলেন্সও হয়েছে তাদের উপরে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি টু জাস্ট হায়ার পিপল টু কাম অ্যান্ড ক্যারি দিস আউট উইথ দ্যাম, অথবা ওই মানুষটার উপর চড়াও হয়ে যাওয়া, যেটা এবং বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে আইডিয়াও নাই যে আমি এটা কেন করছি। জাস্ট বললো যে ফ্যাসিস্টের হচ্ছে গিয়ে যে এজেন্ট বা এটা সেটা, উনি ফ্যাসিস্টের গভর্নমেন্টকে সাপোর্ট করতো, এই কারণে ওনার উপর আমাদের এখন চড়াও হতে হবে। তো এই যে দ্য ফ্যাক্ট দ্যাট এটা তো ইজি ছিল এবং এখনও কিছু কিছু ক্ষেত্রে আছে টু ট্রিগার আস টু দ্যাট লেভেল, সেটাও একটা হ্যাঁ এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা বিষয় আই থিঙ্ক যে সব কিছু আমাদেরও একটা আই থিঙ্ক খুব সার্বিক ধারণা যে সব কিছুর সমাধান হয় যে ফৌজদারি আইন দিয়ে। আপনি কারো বিরুদ্ধে একটা মামলা ঠুকবেন এবং তাকে গ্রেফতার করা হবে এবং তারপর তাকে কোনো ধরনের সাজা দেওয়া হবে, অথবা সাজা না দিতে পারলেও আপনি তাকে আটকে রাখতে পারবেন, সেটাই তো এক ধরনের সাজা। আমাদের আই থিঙ্ক এটা খুবই কমন একটা সেন্স যে সব কিছুর জন্য দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। কিন্তু অনেক কিছু হয়েছে এবং যাদের বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থা এখনও নেওয়া হচ্ছে, দ্য পিপল হু হ্যাভ কমিটেড definitely there are huge moral failures, যে নৈতিকভাবে তারা অপরাধ করেছে বা হয়তো আরও বেশি বিভিন্নভাবে সুবিধা পেয়েছে মেবি, কিন্তু সেই জিনিসগুলো সামনে আসা উচিত, রাইট? যে একজন ধরেন খুব অন্যায় করেছে ইন দ্য সেন্স যে তারা যখন জুলাইয়ের হত্যাকাণ্ডগুলো চলছিল গণঅভ্যুত্থানের সময় সেগুলো নিয়ে তারা চুপ ছিল, অথবা কেউ কেউ প্রশ্রয় দিয়েছে। আমরা তো আইনজীবীদের মধ্যেও আনফর্চুনেটলি এটা দেখেছি যখন কোর্টে অনেকে দাঁড়িয়েছিলেন ওই সময় এই গুলি চালানো বন্ধ করার জন্য। আমরা একটা ওই মঞ্জুরুল মাতিন আর অ্যাডভোকেট লিপির রিটের কাজ করেছিলাম। ওই সময় তো আমরা দেখলাম কোর্ট ভরা, সরকারি যত আইনজীবী মানে এইচজির অফিসের যতজন আছে প্রায় সকলেই ওখানে দাঁড়ানো, সকলেই চিল্লাচিল্লি করছে আদালতের সামনে, বিচারপতিকে তারা হুমকি দিচ্ছে মোরালেস যে উনি কোনোভাবেই এই গুলি বন্ধ করার জন্য রায় যাতে উনি না দেন, এবং আমাদের সবাইকে তো তারা গালিগালাজ করে যাচ্ছিল। সো আই থিঙ্ক তাদের একটা নৈতিক দায়িত্ব আছে এবং তাদের স্বীকার করা উচিত তারা কি করেছিল। কিন্তু এখন দুর্ভাগ্যবশ, এবং তারা কেউ পরবর্তীতে অফকোর্স হয়রানিরও শিকার হয়েছেন। আমার কথা হচ্ছে যে না, তারা হয়রানির শিকার না হোক, কিন্তু তারা অবশ্যই স্বীকার করুক যে তারা কি ভূমিকা নিচ্ছিল ওই সময়। দে শুড কাম আউট এন্ড সে দ্যাট। কিন্তু প্রবলেম হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে তো তারা সেটা বলছেন না।
যারা সাপোর্ট করেছিলেন ওই জি, সময়কার জি। হত্যাকাণ্ডগুলো এবং তার আগেরও বিভিন্ন ধরনের অন্যায়, তারা তো এগুলো নিয়ে মুখই খুলতে চাচ্ছে না। তারা ভিন্ন একটা কাহিনী দাঁড় করাচ্ছেন, যেভাবে হয়নি ওভাবে হয়েছে, এটা জাস্টিফাই ষড়যন্ত্রমূলক করার ইত্যাদি জন্য, হ্যাঁ। জাস্টিফাই করছেন নিজেদের ভূমিকাগুলো। তো আই থিঙ্ক আমাদের এটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এখন, যে ক্যান উই আনরাভেল দোজ স্টোরিজ। মানে আমরা কি আসলে অন্যান্য দেশে আমরা যেটা দেখেছি যে এরকম একটা সোর্ট অফ বড় পরিবর্তন যখন একটা সমাজে হয় বা একটা দেশে হয়, তখন there's a process of truth telling, right? যে And reconciliation. reconciliation is only possible when you জি, do truth telling, when you have yeah. some kind of জবাবদিহিতার ব্যবস্থা যদি থাকে। আমাদের এখানে আসলে সেটা অতটা হচ্ছে না। We've gone straight from step 1 to step like 11. Yes. যে আমরা চলে যাচ্ছি with different kinds of cases, কিন্তু ওগুলোর কি পরিণতি হবে সেটাও বুঝতে পারছি না। And we are creating these new problems, যেখানে না ভিকটিমরা জাস্টিস পাচ্ছেন, আর অন্যদিকে যারা আসলে ওরকম অপরাধ করেন নাই, ক্রাইম করেন নাই, তাদেরকে আবার ক্রিমিনাল প্রসেসে জড়ানো হচ্ছে। এই যে ট্রুথ টেলিং এর অ্যাসপেক্টটা নিয়ে আমরা কথা বললাম, এটা যদি hypothetically speaking, if the government tomorrow were to say, you know what, we want to start the process of truth telling in regards to all the changes that have happened since July 2024, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কোনটা আসবে, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কোনটা গভর্নমেন্ট নিতে পারে, যেটা শুধু আইনের দিক দিয়ে হবে না, যেটা হচ্ছে কমিউনিটি লেভেল পর্যন্ত যেটা যেতে পারে, অথবা সোসাইটাল লেভেল পর্যন্ত? হ্যাঁ, ওগুলো আমাদের বুঝতে হবে। মানে প্রত্যেক সমাজের অবস্থা তো আলাদা। এখন এমন করলে হবে না যে দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার সময় এটা হলো আমরা এক্স্যাক্টলি ওভাবে করব। মানে প্রত্যেক সমাজ আলাদা। সো উই হ্যাভ টু ফিগার আউট বাংলাদেশে আমাদের জন্য আসলে কি কাজ করবে, কিভাবে আমরা এটা এগোতে পারবো। বাট আই থিঙ্ক ইফ উই হ্যাভ আ কমিটমেন্ট যে উই ওয়ান্ট টু ডিল উইথ আওয়ার পাস্ট, then we can move forward for the future. But then we have to be very honest about কে কাকে কী করেছে। We've seen lots of মানে immediate past আমাদের যা হয়েছে গত 15 বছর, সেটা আমাদের ডিল করতে হবে। But we have to see who has, committed these violations against other people and how they have done it. এগুলো নিয়ে আমাদের, I think we have to find a process to move forward. এই প্রসেসের যে কথাটা হলো, যে এক একটা সমাজ ব্যবস্থা এক এক রকম, এক একটা দেশ এক এক রকম, সো দ্য সেম থিং উইল নট ওয়ার্ক এভরিওয়্যার। দ্যাট অলসো ব্রিংস মি টু দ্য ফ্যাক্ট দ্যাট গত 4 বছর ধরে আপনি ইউনাইটেড নেশনসের যে ফ্যাক্ট ফাইন্ডিং আছে ইরানের জন্য, সেটা আপনি চেয়ার করেছেন, এবং সবচেয়ে বড় কথা যে ওখানে আপনার পার্সপেক্টিভটা ইউ ব্রিং উইথ ইউ আ ভেরি রেয়ার ভ্যান্টেজ পয়েন্ট। সেটা হচ্ছে যে আপনি যেটা দেখার সুযোগ পেয়েছেন থ্রু দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যেটা হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট সোসাইটিজে কীভাবে স্টেট ভায়োলেন্স প্লে আউট করে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে সেই এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড দেন when you come to Bangladesh, and আমরা এখানের স্টেট ভায়োলেন্স বলবো না, শুধু আমি বলতে চাই যে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, সেটা যখন আপনি দেখেন, are there any lessons from there, অথবা anything from there that spills over এই বাংলাদেশের প্রেক্ষাপটে, অথবা lessons that you think যে হ্যাঁ ওই লেসনটা এখানেও ক্যারি ফরওয়ার্ড করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি। মানে ইরানের মানবাধিকার পরিস্থিতির উপরে তদন্ত আমরা শুরু করি জাতিসংঘের পক্ষে ব্যাক ইন 2022। তো ওই সময় জাতিসংঘ থেকে ওটার উদ্যোগ নেওয়া হয়েছিল, বিকজ ইফ ইউ রিমেম্বার ইয়াং উমেন কল জিনা মাসা আমিনি, ওখানে ইরানে একটা ব্যবস্থা আছে কল বাধ্যতামূলক হিজাব, রাইট? একটা পার্টিকুলার ওয়েতে হিজাব তো সব নারীদের পড়তে হয়, একটা পার্টিকুলার ওয়েতে পড়তে হয়। এই পার্টিকুলার ওয়েটাও ডিফাইন্ড আছে লয়ের মধ্যে। এখন ওই জিনা মাসা আমিনি সে তেহরান শহরে এসে তাকে আটক করা হলো, দ্যাট সাপোজলি সে ঠিক মতো তার হিজাবটা পরে নাই, এবং তাকে আটক করার 24 ঘন্টার মধ্যে সে মারা যায়। এটার পরে বিশাল একটা আন্দোলন হয়, এবং ওই আন্দোলনের পরে প্রায় অ্যাটলিস্ট 500 জনের মতো যারা আন্দোলনকারী ছিল তাদেরকে তখন মেরে ফেলা হয়। সো ওই বিষয়ের উপরে আমরা তখন তদন্ত করছিলাম। And what we saw, and we are still continuing to investigate. There have been subsequent protests. এই বছরে অনেক বড় আন্দোলন হয়েছে।
এখন আমরা শুধু ওই ঘটনা না, আমরা এখন দেখছি যে ইরানে যত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সো ইনফ্যাক্ট এই বছরে আমরা শুধু ইরানের সরকারের মাধ্যমে যা হয়েছে শুধু সেটা না, ইরানের উপরে যে এয়ার স্ট্রাইকস হচ্ছিল ইউএস এবং ইসরায়েলের, এগুলোর উপরেও আমরা তদন্ত করেছি। এবং এই বছরের শুরুতে যে ওই এয়ার স্ট্রাইক শুরু হওয়ার পরে মিনাবে যে স্কুলের উপরে বোমা ফেলা হলো এবং সেখানে 100-র বেশি শিশুকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেটার উপরে আমরা তদন্ত করেছি। তো ওগুলো দেখতে গিয়ে হোয়াট উই স ওয়াজ নাম্বার অফ ডিফারেন্ট থিংস যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্যও খুবই রেলেভেন্ট। একটা হচ্ছে যে even in extreme situations people rise up, right? Yes. They don't accept injustice. আরেকটা হলো যে লেভেলস অফ স্টেট ভায়োলেন্স কোন পর্যায়ে যেতে পারে। ইরানে যেমন আমরা দেখলাম যে আন্দোলনকারীদের উপরে যখন গুলি ছড়ানো হয়েছে তখন খুবই ডিলিবারেটলি তাদের চোখ টার্গেট করা হয় এবং সেখানে আমরা দেখেছি দুটো চোখ উড়িয়ে দেওয়া হয়েছে অনেকের, ইয়াং পিপল, ভেরি ইয়াং পিপল, 16-year-olds, 17-year-olds, 20-year-olds, ইয়াং মেয়েদের চোখ উড়িয়ে ফেলা হয়েছে। কয়েক মাস পরে মানে 24 সনে বাংলাদেশে আমরা সেম জিনিসটা দেখলাম, পুলিশ টার্গেটেড, সিকিউরিটি ফোর্সেস টার্গেটেড ইয়াং পিপলস ফেসেস অ্যান্ড আইস। সো এই ধরনের মানে প্যাটার্নস অফ ভায়োলেন্স, এটা একটা কম্প্যারিজন। But arekta, I think more important is just people just stand up against wrongdoing no matter what and over again, even in extreme case. And the more the extreme, I think the more impossible it is to keep people down ultimately. And that's why even এই ধরনের তদন্তগুলো করা হয়, because in a particular situation you may not be able to get justice, but it's very you may not be able to get remedies, you may not be able to go to court, the state legal system may not allow it, but it's very important for people to know what happened, মানে একটা রেকর্ড রাখা, বোঝা কি হয়েছে, যাতে একসময় সেখানে বিচার পাওয়া সম্ভব হয়। আর এটা কিন্তু মানে ওয়ান্স অ্যাগেন গোয়িং ব্যাক টু আমরা প্রথমের দিকে যে কথাটা বলছিলাম যে এটা কিন্তু অনেক বড় একটা মোটিভেটিং ফ্যাক্টরও, যে মানুষ চুপ থাকছে না। এবং ইরানের মতো জায়গায় কিন্তু ওই সময়ে যখনই কেওস শুরু হলো, কনফ্লিক্টটা শুরু হলো, কনফ্লিক্ট বলবো না, কেওসটা শুরু হলো অ্যান্ড এই মানে অত্যাচারটা শুরু হলো, ওটার মধ্যে থেকেও যে মানুষ উঠে এসেছে এবং মানুষ প্রতিবাদ করেছে, মানে জীবনের ঝুঁকি তো ওখানে 100-তে 100 ছিল। কিন্তু হ্যাঁ, লাইক ইউ সেড, যে এই যে বারবার উঠে আসাটা, রুখে দাঁড়ানোটা, এইটাই আমার কাছে মনে হয় যে অ্যাজ হিউম্যান বিইংস, অ্যাজ আ সোসাইটি, এটা আমাদের দিক থেকে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতে পারে। কারণ অনেক বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি যে যখনই কোনো অত্যাচার হয়, অবিচার হয়, তখনই কিন্তু আমরা ফার্স্ট কথা ইউজুয়ালি শুনি মানুষের থেকে যে আইন কোথায়, আইন কোথায়। কিন্তু আইন একা হাতে এটা সম্ভব না। Absolutely. এবং এখানে again just looking at the Iran example আর আমাদের সিচুয়েশন, আরেকটা পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ সবাই বলে আইন কোথায়, বাট আইন যখন বৈষম্যমূলক হয় সেটা নিয়েও কিন্তু অনেকে তখন প্রশ্ন করে, রাইট, যে কেন এরকম আইন থাকবেই। I mean, why would you have laws that deprive a whole section of society of their rights, so that work against how people can get justice? So এটা ইরানে যেমন সত্য, আমাদের আইনগুলো অনেক ভিন্ন। অফকোর্স বাংলাদেশে আমরা ঠিক ওইভাবে we don't embed discrimination against women or minorities, but we do have discrimination in our laws in different places, so we also have to address those questions. Absolutely. And that brings me to our next question, which is একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমি যদি শুধু 2026-এর কথাই বলি, জানুয়ারির থেকে আমরা নারী এবং শিশুর প্রতি সহিংসতা মানে বাড়তে দেখেছি, মানে খুবই র্যাপিড রেটে এবং খুবই দুঃখজনকভাবে বেড়ে চলেছে। আমরা যদি সংখ্যাগুলো দেখি, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে একজন মানুষ হিসেবে আপনি যখন এই নিউজগুলো পড়েন, নট সারা হোসেন দ্য লয়ার অর দ্য অ্যাক্টিভিস্ট, বাট সারা হোসেন দ্য পারসন, আপনার তখন মানে রিফ্লেক্সের মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার প্রথম রিয়াকশনটা এটা কীরকম হয় যখন এরকম একটা কেস আপনি পড়েন, রিসেন্টলি বিশেষ করে আমরা যেগুলো দেখছি? হ্যাঁ, অফকোর্স, আই মিন এই ঘটনাগুলো যখন রিপোর্টেড হচ্ছে যে একটা বাচ্চা মেয়েদেরকে বা নারীদের উপর ভয়াবহ সহিংসতা হচ্ছে, ইনক্লুডিং ধর্ষণ, পার্টিকুলারলি আমরা গত কয়েক মাস ধরে যা দেখছি একটার পর একটা কেস রিপোর্টেড হচ্ছে,
আই থিঙ্ক আরও সবার মতো যেটা হয় যে একটা সেন্স অফ ডিসপেয়ার, যে বারবার কেন এরকম হচ্ছে, বারবার কেন হচ্ছে, আমরা কেন এটা থামাতে পারছি না। ডেফিনেটলি আমাদের পুরা বিচার ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠে যে কেন আমরা বিচার করতে পারি না, কিন্তু তারপরে একটা প্রশ্ন উঠে যে এই ঘটনাগুলো ঘটে কেন, ওয়াই উই নট এবল টু স্টপ দিস কাইন্ড অফ থিং ফ্রম হ্যাপেনিং। এবং একটা হচ্ছে যে এক্সট্রিম ফর্মস অফ ভায়োলেন্স হচ্ছে, বাট নারীদের প্রতি আর মেয়েদের প্রতিও যে ধরনের আচরণ আমরা দেখছি সব জায়গায়, সেটাও তো আমরা কিছুটা পরিবর্তন হলে অনেক দূর এখনও আমরা পরিবর্তন করতে পারছি না। আর রিসেন্টলি যে গত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে বিভিন্নভাবে, রিয়াকশনসগুলো হচ্ছে, সেখানে আসলে দুইটা ধারা দেখা যাচ্ছে। এখন একটা দেখছি আমরা, হ্যাঁ অনেক বলছি যে আমরা শকড, আমরা হরিফাইড, আমরা একটা রেসপন্স দেখতে চাই, কিন্তু আপনি আরেকটু তলিয়ে দেখলে সেখানে এটাও তো দেখা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গেলে সেখানে দেখা যাচ্ছে যে এখনও এই অবস্থায় একটা ছোট বাচ্চা মেয়েকে যেখানে ধর্ষণ করা হয়েছে, ইভেন তার চরিত্র নিয়ে সেখানে মন্তব্য আসছে, তার চালচলন চরিত্র সবকিছু। সো হ্যাঁ, কাপড় নিয়ে বলে, সে কি পরে, কিভাবে চলে, কি কোথায় ছিল, কার সাথে কি বলেছে, এইসব। সো কথা হচ্ছে যে ইভেন আফটার অল অফ দিস, it seems that, I mean, আমার কাছে যে রিয়াকশনটা আসে, I think more strongly, is why can't we make a change in that process of how people look at women and girls, and what is a place, in society, to what extent do we have rights, rather than, I think we see every time we see the discussion go straight to আমরা কি করে আমাদের আইন আরো জোরদার করব, বা কি করে আমরা আরো কড়া শাস্তি দিব। এটা তো প্রথমবার না, এই বছরে যা হচ্ছে গত কয়েক সপ্তাহ বা মাস ধরে, গত বছরে আমরা একই অবস্থা দেখেছি প্রায়, যখন আসিয়ার ঘটনাটা ঘটলো, তখনও সবাই বলে যে নতুন আইন চাই, এবং ওই সময় তো নতুন আইন হলো অ্যাকচুয়ালি, নারী শিশু নির্যাতন দমন আইনটা আমাদের 2000 সনে, সেটা আরেকবার সংশোধন করা হয়েছে মাত্র বছরখানিক আগে। কিন্তু ওই সংশোধনের পরে ওই আইনটা কতদূর প্রয়োগ হয়েছে সেটা কজন আর খেয়াল রেখেছেন? অপেক্ষা করেছেন যে আরেকটা ভয়াবহ ঘটনা ঘটবে, তখন সবাই ওটাতে রিয়্যাক্ট করবে, আবার একটা কোনো ইমিডিয়েট আর্জেন্ট, মানে গতকালকে আমরা একটা সমাধান দেখতে চাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যে প্রাতিষ্ঠানিক চেঞ্জেসগুলো দরকার, সেটা নিয়ে আমাদের কতদূর কাজ হয়েছে আমরা বলতে পারছি না এই মুহূর্তে। এবং এখানে কিন্তু খুব বড় একটা কথা হচ্ছে যে আমরা যে কথাটা বললেন যে একটা সাইকেলের মতন, কিন্তু আমার কাছে মনে হয় যখন আমি এটা নিয়ে চিন্তা করি যে আমরা পড়ে গেছি, সেটা হচ্ছে যে একটা খুব ভয়াবহ একটা কেস হবে, এরকম ধর্ষণের, খুনের খুব ভয়াবহ কেস হবে, তখন কি হবে যে আমরা সবাই উত্তাল হয়ে পড়বো, রাস্তাঘাটে নেমে যাচ্ছি, প্রোটেস্ট করছি। সবচেয়ে প্রথমে আমরা যেটা চিৎকার করি, মানুষ যেটা চিৎকার করে, সেটা হচ্ছে আইন বদলাও, আইন লাগবে, আইন লাগবে। আচ্ছা, এরপর দেখা যায়, আমরা আগেও এটা দেখেছি যে স্টেট কিছু কিছু ক্ষেত্রে প্রেশারের আন্ডারে এসে হয়তো বা একটু আইন চেঞ্জ করে দিল এবং নতুন আইন দিয়ে দিল, অথবা সংশোধন করে দিল, যেটাই হোক করলো। কিন্তু তারপরে কি হচ্ছে, আইনটা কতটুকু প্রয়োগ হচ্ছে, আদৌ হচ্ছে কি হচ্ছে না প্রয়োগ। এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে একটু সাইলেন্ট হয়ে যায় সবাই, যেই ওয়েতে আমরা হয়তো বা রিয়্যাক্ট করেছিলাম, রিয়াকশনটা কমে আসে, তারপর আস্তে আস্তে সবাই নর্মালের দিকে চলে যায়, আবার নতুন করে একটা ভয়াবহ কেস আসে, সেম সাইকেল আমরা আবার রিপিট করি, যে আমরা আবার সবাই রাস্তায় নেমে গেলাম, আবার আইন চেঞ্জ করো এই চিৎকার করলাম, আবার হয়তো বা প্রেশারে এসে স্টেট একটা নতুন আইন সংশোধন করলো, চেঞ্জ করলো, যেটা করলো। আইনি যদি সমাধান হতো, তাহলে তো এতদিনে অনেক চেঞ্জেসই আমরা দেখে ফেলতাম, তাহলে তো এতদিনে আমাদের এই সংখ্যাগুলো, যেটা ধর্ষণের, যেটা খুনের, সেটাকে তো অন্তত পক্ষে কমতে দেখতাম আমরা কিন্তু সেটা সেভাবে করে দেখছি না। ইনফ্যাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখন সমাজের মধ্যে, সেটা হচ্ছে যে এক ধরনের অ্যাগ্রেশন, এক ধরনের শিশুদের প্রতি, নারীদের প্রতি যে অ্যাগ্রেশন সোসাইটির একটা কাজ করে, সেটা আমি বলবো যে অলমোস্ট বেড়ে চলেছে, সেটাই বলতে পারা যায়। তো যখন আমরা এটা নিয়ে কথাটা আসে যে আমরা কিন্তু দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে, কারণ এই যে আমাদের উত্তাল হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, রাস্তাঘাটে নেমে পড়া, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা করে সেটা হচ্ছে অ্যাম্পলিফাই করে। এবং আজকালকার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমরা নোটিস করি, একটা টপিক যতক্ষণ ট্রেন্ডিং শব্দটা ব্যবহার করা হয়, যে ট্রেন্ডিং থাকে, সবাই এটা নিয়ে কথা বলছে, এখন এটা নিয়ে কথা বললে আমিও ট্রেন্ডিং হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেসটাও লাইমলাইটে থাকে।
পরে কিন্তু ওই টপিকটা ট্রেন্ড হওয়া বন্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং আমরা অনলাইন নিউজ পেপার যেগুলো দেখি অনেক মিডিয়া হাউস আমরা যেগুলো দেখি তারাও কিন্তু ততক্ষণ পর্যন্তই কেসটা নিয়ে কথা বলে অথবা কনসার্নড থাকে যতক্ষণ পর্যন্ত পাবলিক সেন্টিমেন্টটাকে অলমোস্ট রেজ বেট করে আমরা সেই লেভেলে রাখতে পারি পাবলিক সেন্টিমেন্টটা যখন নেমে আসে উনারাও কিন্তু ফলো আপ করা বন্ধ করে দেয় যেমন আসিয়ার কেসটা যেটা আমরা বলছিলাম গত বছরের থেকে আমার মনে হয় বেশিরভাগ মানুষ ওর নামও এখন আর মনে রাখেনি আনফর্চুনেটলি এবং এরকম অনেক কেসেস আছে যেটা রিসেন্ট টাইমস আসছে আমি শিওর যে আস্তে আস্তে ওটার হাইপটাও কমে যাবে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার অ্যাম্পলিফাই করা এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমরা কিন্তু দেখলাম যে রিসেন্টলি আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে খুব হুলস্থুল শুরু হয়ে গেল রিসেন্ট একটা কেসের পর যেটার কারণে আমরা দেখলাম যে স্টেটও ইনভলভ হয়ে গেল খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি কিছু পদক্ষেপ নেওয়া হলো স্টেপস নেওয়া হলো এবং এরকমও আমরা শুনলাম যে প্রমিস করা হচ্ছে যে একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হচ্ছে গিয়ে এটার বিচারটা আপনারা দেখবেন বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে চলছে এভরিথিং সব যাচ্ছে ওভাবে করে এখন এটা আসলে কতটুকু আমরা যদি আইনের দিক দিয়ে কথা বলতে চাই প্রশ্নটা যদি করতে চাই ওভাবে যে আইনের দিক দিয়ে দেখতে গেলে যে আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা জাস্টিস তো অবশ্যই আমি চাই যে ডেলিভার হোক ভার্ডিক্ট ডেলিভার হোক কিন্তু সেখানে তো অবশ্যই আমি লিগাল প্রসিজার্স মেনে যাচ্ছি সেটাও তো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এটা আমার ফার্স্ট পার্সপেক্টিভ যেটা অন্য যেটা কথা সেটা হচ্ছে যে আসলে যে এই যে সোশ্যাল মিডিয়ার রোলটা আমরা দেখি অবশ্যই সবাই মিলে আমরা যখন আওয়াজ তুলি এটার তো একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে কিন্তু আপনার কি ধারণা কোথাও গিয়ে কি এটা একটু কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় কখনো হ্যাঁ ফার্স্ট অফ অল আই থিঙ্ক অফকোর্স আওয়াজ তোলাটা দরকার এবং যখন কোনো খুব চাঞ্চল্যকর ঘটনা ঘটে তখন এটা খুব অস্বাভাবিক না যে সবাই এটা নিয়ে প্রতিরোধ করবে বা সোচ্চার হবে এবং এটা প্রয়োজনীয় অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে ইভেন নারী শিশু নির্যাতন এর ব্যাপারে যেভাবে আমাদের আইনগুলো পরিবর্তন হয়েছে বা তৈরি হয়েছে অনেকটা এভাবেই যে সাম এক্সট্রাঅর্ডিনারি হরিফিক সিচুয়েশনস হ্যাভ হ্যাপেন্ড এবং এগুলো নিয়ে অনেকে আন্দোলন করেছে বলে ফাইনালি কিন্তু ল চেঞ্জগুলো হয়েছে লিগাল রেকগনিশনগুলো এসছে ইউ গো ওয়ে ব্যাক লাইক 95-এ ইয়াসমিন নামে একটা 15 বছরের বাচ্চা মেয়ে সে এক জায়গায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল এবং সে যখন ফিরে যাচ্ছিল তার বাড়িতে ছুটিতে দিনাজপুরে যাওয়ার পথে বাস থেকে যখন নামে তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে তাদের কাস্টডিতে নিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলে এবং সেই ইয়াসমিনের ঘটনা নিয়ে তখন পুরো দেশ আসলে ফেটে পড়েছিল মানে সব জায়গায় ঢাকা শহর তখন আন্দোলন হচ্ছে তৎকালীন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও সবাই দাবি করছিল দিনাজপুর শহর তো একদম অচল হয়ে গিয়েছিল অনেক দিনের জন্য ওখানে এত জোরালোভাবে আন্দোলন হয়েছে ওই ঘটনার ফলে পরবর্তীতে অফকোর্স ইয়াসমিনের হত্যাকারী যারা ছিল ধর্ষণকারী যারা ছিল তাদের বিচার হলো বাট অলসো ওই ইয়াসমিনের ধর্ষণ এবং মৃত্যুর কারণে তখন নারী শিশু নির্যাতন দমন আইনটা এমনভাবে সংশোধন হলো যে নতুন একটা ধারা সেখানে সংযোজন হয়েছে যে কারো হেফাজতে যদি কেউ ধর্ষণ হয় তখন the burden of proof will be shifted, right? The person in whose custody that person was raped will have to prove that they were not responsible, which is kind of logical also. So that was a very important change. এটা ইয়াসমিনের হত্যার পরে গত বছর আসিয়ার ঘটনার পরে আমরা দেখলাম আবার নারী শিশু আইনটা সংশোধন করা হয়েছে ইন ভেরি পজিটিভ ওয়ে সেখানে বলা হয়েছে ভিকটিমের সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে সেখানে বলা হয়েছে সব নারী শিশু ট্রাইব্যুনালের কাছে একটা খাত থাকবে a fund from which তারা এই যে ভিকটিমের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে পারবে so actually raising your voice does help it does make a difference and it does help state authorities to understand they have to respond to public outrage and public anger so the voice raising is important and it's important that our consciences remain sensitive and responsive but যে জায়গায় সমস্যা হয় যে যখন ওই মানে যখন ওই রেসপন্স করতে গিয়ে আমরা এমন কিছু চাই যেটা বিচার ব্যবস্থার উপরে বা তদন্ত প্রক্রিয়ার উপরে এমন প্রভাব ফেলে যেটা
ইম্পার্শিয়াল ওয়েতে স্বতন্ত্রভাবে চলতে পারে না, দেন দ্যাজ এ প্রবলেম। আমরা যদি বলি যে না আমরা ওরকম ন্যায় বিচার চাই না, সুবিচার চাই না, আমরা তালেবানি স্টাইলে মানে ক্রেনের উপর কাউকে ঝুলাই দিতে চাই, ওরকম সমাজ আমরা চাই, ইফ উই ওয়ান্ট টু সে দ্যাট, দ্যাটস হোয়াট উই আর গোইং টু গেট। I think Bangladesh is a way away from that. We do not want Talibani-style executions. So if we want to build to having a fairer justice system, then we have to build the patience to have that. So এটার জন্য একটা ধৈর্য লাগে, right? Because আমাদের justice systemer basis হচ্ছে যে দুই পক্ষের সেখানে সুযোগ দিতে হবে। যারা ভিকটিম একটা ঘটনার, অবশ্যই তার জন্যে সুবিচার ব্যবস্থা করতে হবে, কিন্তু যে অভিযুক্ত তার নিজের ডিফেন্স দেওয়ার একটা সুযোগ থাকবে। বিকজ আপনাকে তো মিথ্যা অভিযোগও তো আপনার বিরুদ্ধে থাকতে পারে, অথবা শুধু মিথ্যা অভিযোগ হয়তো বা না, বাট আপনি যে ঘটনাটা ঘটিয়েছেন এটার যথেষ্ট প্রমাণও তো আমাদের দেখাতে হবে। সো এই দুইটা দিক তো দেখতে হবে। এটার জন্য সময় লাগে, তদন্ত করার জন্যে, বিচার করার জন্যও সময় লাগে। যেখানে সাক্ষী আসবে সেই সাক্ষীকে প্রশ্ন করা, জেরা করার সুযোগ থাকতে হবে। সো দ্যার হ্যাজ টু বি ইনাফ টাইম ফর দ্যাট প্রসেস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে সেখানে বিচারক মনে করে যে সে আসলে ফ্রি না একটা রায় দিতে বেসড অন তার সামনে কি সাক্ষ্য প্রমাণ আছে, সেখানে একটা সমস্যা তৈরি হবে। কারণ সেটা এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ একজন, এটা একটা ভয়াবহ ঘটনা, এটার বিচার আমাদের দেখতে হবে, কিন্তু আপনি যেই মুহূর্তে এটা পসিবল করে ফেলবেন যে চাপের মাধ্যমে আপনি বিচারের ফলাফল পাবেন, তখন তো সেটা অন্যান্য ক্ষেত্রে আপনি দেখবেন এই কেসেও হয়তো অন্যায় হবে, ওই কেসগুলোতে তখন অন্যায় হবে, এবং এটা তখন ব্যবহার করা হবে বিভিন্ন স্বার্থে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট উই ডোন্ট সাকাম টু দ্যাট প্রেশার। এই সময় যেমন আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আমি অনেককে শুনছি যারা আনফর্চুনেটলি ইভেন আমাদের আইনজীবী মহল থেকে যারা সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছেন আর বলছেন আমরা তো সবাই জানি কি হয়েছে, যেখানে বিচারের কি দরকার, আপিলের কি দরকার। এটা তো is a very slippery slope, and it's like we may as well dismantle the legal system for people who say that kind of thing, and may as well develop the, approach the Taliban hanging people on cranes in public approach, because there's no evidence that Taliban has reduced crime, and there's certainly no evidence আমাদের দেশে যেরকম করে আপনি যদি বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়ে মানুষজনকে just রাস্তায় ঝুলিয়ে দেন যে তাতে আপনি কিছু বন্ধ করতে পারবেন। আর এই প্রেক্ষিতে আরেকটা জিনিস উল্লেখ করা উচিত, কয়েকদিন আগে আমরা এই সময়ে যখন আসলে এই যে ধর্ষণের বিচার নিয়ে এত কথা উঠছে এবং সেন্সিটিভ কেসগুলো এর মধ্যে চলছে, এই সময় আমরা দেখলাম যে দুইটা জেলায় আই থিঙ্ক যে দুটা লোককে অভিযোগ করা হয়েছে যে তারা ধর্ষণের সাথে জড়িত ছিল বা ধর্ষণ করেছে কাউকে, এক জায়গায় যে অভিযুক্ত ব্যক্তি তাকে তো পিটিয়ে মেরে ফেলা হলো। এখন সে আসলে করেছে কি করে নাই কে জানে, কোনো বিচার তদন্ত তো শেষ হয়নি, বিচার তো পরের কথা। সো এই অভিযোগ করা তো কঠিন না, তাই না? আমি এখন এখান থেকে বের হয়ে আপনার বিরুদ্ধে আমাদের এখানে যারা আছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিলাম, একটা হাউকাউ হয়ে গেল। How do we, I mean, is that the society we really want? So I think we have to be very, very careful যে আমরা বিচার চাওয়ার নামে what is it we are asking for, and how do you have minimum standards যাতে বিচার প্রক্রিয়া চলতে পারে। when we say আমরা চাই যে বিচার নিজের গতিতে চলুক, people are now criticizing and saying যে বিচার নিজের গতিতে চলা মানে এতে 20 বছর একটা মামলা ঝুলে থাকবে, কিছু হবে না। Yeah, I agree, we have to create all kinds of situations যাতে victimরা properly justice পেতে পারে, but সেটার জন্যে the answers are not in just having fast processes and draconian punishments. আমি যে খুব দ্রুত সব কিছু করে ফেলবো যেখানে আসলে স্বতন্ত্র প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব না, আর এমন সাজা দিয়ে ফেলবো, খুব কড়া সাজা দিয়ে ফেলবো তাতে সব কিছু সমাধান হয়ে যাবে, এটার কিন্তু সেরকম প্রমাণ আমাদের সামনে নেই যেভাবে হয়। বরঞ্চ খুব কড়া সাজাই, যে আমি যদি বলি সব কিছুর জন্য আমি ফাঁসি দিয়ে দিতে চাই, সেখানে তো একজন বিচারকের তো 10 বার ভাবতে হবে যে আসলে সে সাজা দিবে কি না। যেমন এক সময় ছিল বাধ্যতামূলক আপনার মৃত্যুদণ্ড দিতে হতো, including for certain forms of rape followed by murder. সেই ক্ষেত্রে তো the judge's hands are tied, right? যে সেখানে for example একজন শিশু যদি একজন under 18 যদি সেই ধর্ষণকারী হয়, তাকেও আপনার ফাঁসি দিতে হবে। Does that make sense? এটা আমাদের আদালত অ্যাকচুয়ালি বলে দিয়েছে যেটা অ্যাকসেপ্টেবল না, এরকম কেসে তারা মৃত্যুদণ্ড দিবে না। সো
কোর্টের কাছে তো অতদূর আমাদের সুযোগ রাখতে হবে যে দে মাস্ট হ্যাভ ডিসক্রেশন টু ডিসাইড একটা সিচুয়েশনে কেন একটা ঘটনা ঘটেছে, সেখানে কোন কোন ইস্যু তাদের বিবেচনায় নিতে হবে. সো আই থিঙ্ক এই টাইমস অফ দিস হাইটেন্ড মানে সিচুয়েশনস, যেখানে ক্রিটিক্যাল কেসগুলো হয়, তখন সবার ইমোশন খুব হাই হয়ে যায়, এবং ইমোশন হাই হওয়ার কারণে তখন আমরা অতটা র্যাশনালি হয়তো চিন্তা করি না. কিন্তু দ্যাট ইজ নট দ্য বেসিস অন উইচ টু মেক ল, টু অ্যাপ্লাই ল. উই হ্যাভ টু বি take the emotion out of it, be rational, we have to stand for justice, and that may mean you sometimes get outcomes you don't want, but you have to be clear that you have to have impartial processes. And also আপনি যে পয়েন্টটা ধরলেন যে হচ্ছে গিয়ে যে এই যে আমরা হাইটেন্ডভাবে চাচ্ছি এক একটা জিনিস, আমরা হয়তো বা রিসেন্টলি আমরা দেখেছি যে অনেক বেশি এই যে তালেবান স্টাইলে বলি অথবা ডেথ পেনাল্টি বলি, এগুলোর জন্য অনেক হুলস্থুল হচ্ছে, প্রোটেস্টের মাধ্যমে হচ্ছে. কিন্তু এই যে আমাদের মনে রাখতে হবে যে আমি যদি, যেটা আপনি বলেছেন অ্যাকচুয়ালি, যে আমি যদি এই ক্ষেত্রে এই পানিশমেন্টটা চাই, এটা কিন্তু চেইন রিয়াকশন হিসেবে কাজ করবে পুরো সোসাইটিতে. অ্যান্ড একদিন আমার যদি আইনের সহায়তা লাগে, তখন কিন্তু এটা আই মাইট বি অন দ্য রিসিভিং এন্ড অফ দিস ভেরি আনফেয়ার মানে কি বলবো প্রসেস. কারণ তখন কিন্তু আমার আর ওয়ে আউট নাই ওখান থেকে. মানে সব কিছু কানেক্টেড একটা সোসাইটিতে. আমি আজকে এই কেসের জন্য, এই কেসের ভয়াবহতা দেখে আমি এই কেসের জন্য একটা পার্টিকুলার আউটকাম চাবো, বাট পরবর্তীতে যে কেসগুলো আসবে সেগুলোকে আমি এক্সপেক্ট করব না যে সেই কেসগুলো এই ধরনের আউটকামের প্রক্রিয়ার মধ্যে পড়বে. সেটা তো উই ক্যানট পিক অ্যান্ড চুজ দ্যাট. সো সোসাইটি হিসেবে আমার কাছেও আমিও আপনার সাথে এখানে একমত যে সোসাইটি হিসেবে আমরা ইমোশনসটা যখন অনেক হাইটেন্ড হয়ে যায়, আমরা আসলে বুঝতে পারি না. আমার কাছে মনে হয় পার্সোনালি যে ওই টাইমে সোশ্যাল মিডিয়ার যে রোলটা, দ্যাট বিকামস, ওটা খুব অ্যাম্পলিফাই করে ফেলে সব কিছুকে. যে এবং আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি নিজে দেখেছি যে কিছু কিছু আইনজীবী ওনারা বলছে সোশ্যাল মিডিয়াতে যে সবার উচিত ব্যান করে দেওয়া, সবার উচিত বলা যে না আমি রিপ্রেজেন্ট করবো না. অ্যান্ড এই জিনিসটা যে কত, আমি অনলাইনে এরকম একটা দেখেছিলাম, একজনের এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওখানে গিয়ে আমি পরে কমেন্ট করেছি যে আপনি একটা ডাক্তার হলে, একজন ডাক্তার হলে কিন্তু আপনি কখনো, ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কাছে মার্ডারার আসলো, খুনি আসলো নাকি ধর্ষক আসলো, আপনি কিন্তু বাধ্য, আপনি ইউ হ্যাভ টেকেন অ্যান ওথ, আপনি বাধ্য ওনাকে ট্রিটমেন্ট দিতে. Setting aside your personal belief or quote unquote morality etc. So ঠিক সেভাবে কিন্তু একজন আইনজীবীও কিন্তু তার ক্লায়েন্টের ইন্টারেস্টটা দেখতে বাধ্য, অথবা মানে প্রত্যেকের কিন্তু রাইট টু আ ফেয়ার হিয়ারিং আছে. সেটা সে যত বড়ই নিকৃষ্ট আসামি হোক না কেন, অথবা ক্রাইম করে থাকুক না কেন. মানে ইভেন এই ক্ষেত্রে আমি জানি যে এই কি বলবো, যে বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা বলাও একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনেক টাইমে. আমরা অনেক নেগেটিভ ফিডব্যাক পাই এটার জন্য, অথবা ব্যাকল্যাশ পাই. কিন্তু আসলে আমি একজন আইনজীবীর জায়গা থেকে যদি বলি যে এটা লয়ার হিসেবে কিন্তু এটা ইট গোজ অ্যাগেনস্ট এভরিথিং দ্যাট আই হ্যাভ টেকেন দ্য ওথ ফর. যদি মানে আমাদের বিচার ব্যবস্থার বা আমাদের লিগাল সিস্টেমের প্রেমিস হচ্ছে যে এটাতে আপনার নিজের ডিফেন্স দেওয়ার একটা সুযোগ থাকবে. মানে এখানে দুই পক্ষ থাকছে, রাইট? যিনি অভিযোগ আনছেন আর যিনি অভিযুক্ত. আমাদের সিস্টেমে হচ্ছে দুই পক্ষের নিজের বক্তব্য রাখার সেখানে সুযোগ আছে, তাদের নিজেদের পক্ষে সাক্ষ্য প্রমাণ দেওয়ার সুযোগ আছে, এবং একজন বিচারক বিচারপতি থাকবেন, ওনারা যাচাই বাছাই করবেন যেগুলো যথেষ্ট হয়েছে কিনা, অপরাধ প্রমাণিত হয়েছে কিনা. সো এই সিস্টেমের মধ্যে, অ্যান্ড দ্যাটস দ্য আইডিয়া অফ হ্যাভিং আ লেভেল প্লেয়িং ফিল্ড, দুই পক্ষের জন্যে একটা ফেয়ার প্রসেস থাকবে. এটা আমাদের সিস্টেম. এখন এই সিস্টেমের মধ্যে আপনি যদি বলেন যে না, এক পক্ষকে আমি জাস্ট তার হাতগুলো বেঁধে দিব, তাকে কথা বলতে দিব না, তার পক্ষে কেউ থাকবে না, দেন ইটস নট রিয়েলি ফেয়ার. সো আমরা আমাদের পুরো সিস্টেম যদি উল্টে দিতে চাই, দ্যাটস ওয়ান থিং. বাট ইফ উই আর স্টেইং উইদিন দিস সিস্টেম, উই সিম্পলি কান্ট সে দ্যাট ইউ ক্যানট হ্যাভ আ লয়ার অন ওয়ান সাইড. সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ডিফেন্স. এবং আই থিঙ্ক আইনজীবী হিসেবে যদি আমরা এই ধরনের কথা বলি, আই থিঙ্ক উই শুড রিয়েলি লুক ইন টু দোজ কাইন্ডস অফ ডিমান্ডস. আমাদের বার কাউন্সিল আছে যাদের প্রফেশনাল স্ট্যান্ডার্ডস রেগুলেট করা উচিত. দে অলসো নিড টু এক্সপ্লেইন দ্যাট হ্যাঁ, অফকোর্স উই আন্ডারস্ট্যান্ড মানুষের সেন্টিমেন্ট. আমাদের নিজেদের তো অফকোর্স লয়ারদেরও তো সেন্টিমেন্ট থাকতে পারে এবং থাকা স্বাভাবিক. এবং অফকোর্স ভয়াবহ অপরাধের ক্ষেত্রে সবাই চাইবে যে হ্যাঁ
সঠিক বিচার তো সবাই চাইছে, কিন্তু ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য ভিকটিম, ইউ ওয়ান্ট টু সাপোর্ট দেম এজ মাচ এজ পসিবল, এটাও দরকার। কিন্তু এটা করতে গিয়ে আপনি পুরো সিস্টেম ডিসমেন্টল করে ফেলবেন, এটা তো হয় না। আর আপনি যেটা বলছেন যে আপনার নিজের তো পেশাগত দায়িত্ব আছে, আপনি দাঁড়ালেন না। ইফ ইউ ফিল ইউ ক্যানট প্রোভাইড আ প্রপার representation to somebody because your own emotions are getting in the way, then ওটা আপনি করতে যান না, but you don't have to stop other lawyers from providing the defense. এবং আমরা দেখেছি যে এটা শুধু এই ক্ষেত্রে না, অন্যান্য কেসেও আমরা দেখেছি, রাজনৈতিক মামলায় আমরা অনেক দেখেছি যে বলা হয়েছে যে ওকে রিপ্রেজেন্ট করবে না ইত্যাদি। But then again, why have a legal system if you don't want to provide the bare minimum that it requires? অতীতে কি যুদ্ধ অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে ওদেরকে কি আইনজীবী রাখতে দেওয়া হয়নি? এখন মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, সেখানে কি আইনজীবী থাকতে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, অনেক সমস্যা সৃষ্টি করা হয়েছে আইনজীবীদের জন্য দুইটা ক্ষেত্রেই, বাট অ্যালাউ তো করা হচ্ছে। সো তাহলে আমি দর্শনের জন্য কেন আইনজীবী অ্যালাউ করবো না? করতে তো হবেই। এবং যে কথাটা বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমি ঠিক আছে আমি একদমই পারছি না, আমার এটা আসছেই না যে আমি রিপ্রেজেন্ট করব না, কিন্তু তাই বলে অন্য কেউ করলে হয়তোবা কেউ আছে, যে অনেক লয়ার্সরা আছে যারা করতে চায়, বিকজ তারা হয়তোবা চিন্তা করে যে নো হি হ্যাজ আ রাইট টু আ ফেয়ার হিয়ারিং, কিন্তু তারা কিন্তু অনেক লয়ার্স আবার এরকম আছে যে তারা যে ব্যাকল্যাশটা ফেস করবে পরে নিজেদের কমিউনিটির থেকে, আমার প্রফেশনাল তারপর কিন্তু তারা একটু হেজিটেট করে তখন। আমি আপনাকে বলি, এটা ধর্ষণের মামলা না, অন্য একটা কেস, যেখানে একটা বাচ্চা মেয়ে কয়েক বছর আগে, ইনফ্যাক্ট গত মানে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা মেয়ে, সে ফেসবুকে কিছু একটা বলতে গেছে, সেটার জন্য ওর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, এবং ওকে আই থিঙ্ক 10 না 12 মাসের বেশি ওকে আটক রাখা হয়েছে ওই মামলাটা দেওয়ার পরে। এবং ওর পক্ষেও কেউ দাঁড়াতে চাচ্ছিল না তখন, যে ও যে কথাগুলো বলেছে ফেসবুকে, এগুলো খুব সেন্সিটিভ কথা, এগুলো অশ্লীল কথা, এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এই জন্য কি ওর পক্ষে দাঁড়াবে না। ইদানিং আমরা দেখেছি, এটা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, এই সরকারের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম যে একটা কেস চলছিল, অ্যাগেন একটা বাচ্চা ছেলে 18 বছরের কম, খুব প্রান্তিক একটা পরিবার, মানে খুবই দরিদ্র একটা পরিবার থেকে, প্রান্তিক একটা জনগোষ্ঠী থেকে, তার বিরুদ্ধেও সিমিলার টাইপের একটা অভিযোগ এসছে। ওখানে কিন্তু ও যে এলাকার, ওখানে আইনজীবীরাই বলেছেন আমরা কিন্তু দাঁড়াতে পারবো না, আমরা যদি এই কেসে দাঁড়াই আমাদের বিরুদ্ধে মব চলে আসবে, আমরা করতে পারবো না। তো আপনি ইভেন বাচ্চাদের ক্ষেত্রে এরকম করবেন? একটা বাচ্চার অধিকার সুরক্ষা করতে গিয়ে আমরা অন্য বাচ্চাদের অধিকার থেকে বঞ্চিত করবো, এটা তো হয় না। সো উই হ্যাভ টু এনশিওর এভরিওয়ান হ্যাজ আ রাইট টু রিপ্রেজেন্টেশন, এবং আইনজীবীরা যাতে দাঁড়াতে পারে। অফকোর্স উই ডোন্ট ওয়ান্ট যে এটাও যেমন ঠিক যে আইনজীবীরা অনেক সময় মানে আমাদের কমিউনিটির কথা বলছি, যে এরকম বিচারের ক্ষেত্রে তারা অনেক ধরনের কৌশল অনুসরণ করেন, যেগুলো আসলে নট এট অল মানে মানবিক তো না, যথেষ্ট অন্যায় তারাও করেন। মানে এমন ধরনের প্রশ্ন করছেন, এমনভাবে একজনকে হয়রানি করছে কোর্টরুমের ভেতরে, যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সেটা ঠিক আছে, উই হ্যাভ টু হ্যাভ গাইডলাইন্স অ্যান্ড প্রসেসে যেগুলো যেটার মাধ্যমে ওই সব ধরনের প্র্যাকটিস বন্ধ করা হয়, বাট উই হ্যাভ টু অ্যালাউ পিপল দ্য রাইট টু আ প্রপার ডিফেন্স। এটা না করলে উই শুডন্ট রিয়েলি হ্যাভ আ লিগাল সিস্টেম, উই শুড গো ব্যাক টু সাম মেডিভাল সিস্টেম and see if we prefer to live in that. I think we would not. I don't think we would, but মাঝে মধ্যে মনে হয় মেবি একটু ঘুরে আসা উচিত, just to appreciate what we have now. সত্যি এটাই মনে হয়। এই আপনি লাস্ট যে কথাটা শেষ করলেন আপা, যে আপনি যে বললেন যে আমাদের অনেক টাইম এরকম হয় যে হেনস্থা করা হয় কোর্টরুমের ভিতরেও যে ধরনের, এখানে আমি একটা উইনের, বাংলাদেশের একটা জয়ের কথা বলতে চাই। সেটা হচ্ছে 2022 কিন্তু আমরা আমাদের লয়ের মধ্যে রিফর্মের থ্রু আমরা যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যে আগে অ্যালাউড ছিল, এটাও কিন্তু অনেকে জানে না যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো ল উইচ সেড যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা যাবে না, যে একজন ধর্ষণের ভিকটিমকে বা একজন নারীকে কোর্টের ভিতরে। 2022 কিন্তু আমরা সেটা চেঞ্জ করে ফেললাম, সেটা সরিয়ে ফেললাম। তো এখন যেটা হয় যে ওয়ান্স অ্যাগেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলতে যেটা আমরা বুঝতেছি যে যখন একজন ধর্ষণের ভিকটিম হয়তো বা কোর্ট পর্যন্ত যাচ্ছে, তখন তার পোশাক, তার অতীতকে নিয়ে, তার লাইফের খুব পার্সোনাল ইন্টিমেট ডিটেলস নিয়ে তাকে প্রশ্ন করা অ্যালাউড ছিল, এখন সেটা অ্যালাউড না। কিন্তু প্রথম কথা হচ্ছে অনেক মানুষ জানতোই না যে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা যে কোর্টের মধ্যে হচ্ছে।
একজন নারী যখন কোর্টে গিয়ে দাঁড়াচ্ছে, হয়তোবা তার রেপের কেসটা চলছে, তো তখন প্রথম কথা হচ্ছে যে সে তো অলরেডি উনি একটা ট্রমা দিয়ে গো থ্রু করলো, উনি অলরেডি একটা ট্রমাটাইজ স্টেটে। তারপর যেই স্টেটের থেকে সে সুরক্ষা এক্সপেক্ট করছে, রাইটফুলি সো, সেই স্টেটই তাকে আবার একটা ট্রমার মানে প্রসেস দিয়ে নিয়ে যাচ্ছে থ্রু ভেরি আনফেয়ার, ভেরি ডিমিনিং, হিউমিলিয়েটিং কোয়েশ্চেনিং। এখন থ্যাঙ্কফুলি আমরা ওখান থেকে সরে আসছি, অ্যান্ড দিস ইজ নট অ্যালাউড এনি মোর, ইন ভেরি প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমি লয়ের ল্যাঙ্গুয়েজ বাদই দিলাম। কিন্তু যেটা দাঁড়ায় যে এই যে আমরা বলি যে আইন নাই, এখানে আমি বলতে চাই যে ঠিক আছে, আমরা আইন চেঞ্জ করলাম, নতুন আইন আমরা ইন্ট্রোডিউস করলাম যাতে করে আমরা সরে আসতে পারি এই ধরনের ডিহিউম্যানাইজিং বিহেভিয়ারের থেকে। কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে চেঞ্জেসটা এসেছে, এটার প্রয়োগ কতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যালি স্পিকিং, ইন রিয়ালিটি, ইনসাইড দ্য কোর্ট রুমস, এটা কতটুকু প্রয়োগ হচ্ছে, আমাদের কাছে কিন্তু সেই ডেটা নেই। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শুধু যে এই আইনের ক্ষেত্রে দেখি সেটা না, বেশিরভাগ আইনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বারবার, ওয়ান্স অ্যাগেন গোয়িং ব্যাক টু ইট, আমরা বারবার চিৎকার করি আমাদের নতুন আইন লাগবে, নতুন আইন লাগবে না। আপনি একবার দেখেন, মানে আমি সবাইকে বলি যে উই হ্যাভ ব্রিলিয়েন্ট লজ ইন ফ্যাক্ট ইন সাম কেসেস, কিন্তু সেই আইনগুলো প্রয়োগের মধ্যে আমরা হিউজ একটা গ্যাপ। আইন বানানো এবং আইন প্রয়োগ করা দুটো কিন্তু দুই জিনিস। এবং আমরা কিন্তু আইন বানালাম, কিন্তু তারপর সেটাকে প্রয়োগ করতে হলে কিন্তু আমাদের কমিউনিটি লেভেলে কাজ করতে হবে, রুট লেভেল পর্যন্ত যেতে হবে। কিন্তু সেটা আদৌ কেউ কি যাচ্ছে কি যাচ্ছে না, এটা কিন্তু ডেটা আমাদের হাতে নেই, এটা কিন্তু অ্যাসেস করারও ওয়ে আমাদের হাতে নেই। কোয়াইট রাইট। হ্যাঁ, এবং যেটা বললেন যে অফকোর্স আমার কি অধিকার আছে আইনে, সেটা নিয়ে আরও বেশি প্রচারণা হওয়া উচিত। এই যে এখন মানে চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের মানে চরিত্র হনন করা যাবে না জেরা করার সময়, সেটা সবার জানা দরকার। বাট একই সাথে যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত, যারা এটার জন্য যাদের দায়িত্ব রয়েছে, তাদের আসলে প্রথমে বোঝা উচিত নতুন আইনে কী হয়েছে। সো ফর এক্সাম্পল, গত বছরে যে নারী শিশু নির্যাতন দমন আইনটা সংশোধন হলো, সেই সংশোধনগুলো নিয়ে কতদূর প্রশিক্ষণ চলেছে বিচারকদের জন্যে, পুলিশের জন্যে, ডাক্তারদের জন্যে, সেটা আমি ঠিক জানি না। সেটা জানতে পারলেও ভালো হতো, কারণ তাদেরও তো জানতে হবে যে এখন এগুলো তাদের করার কথা। মানে একটা সিম্পল প্রশ্ন যে বিভিন্ন কোর্টের কাছে যে একটা খাত থাকার কথা এখন ফর ভিকটিমদের সাপোর্ট দেওয়ার, সেখানে অ্যাকচুয়ালি টাকা ইতিমধ্যে বিতরণ হয়েছে কিনা, এই খাতটা ব্যবহার শুরু হয়েছে কিনা, গত বছরে যে তদন্তের সময়সীমা কমিয়ে আনা হলো, একটা টাইম লিমিট দেওয়া হলো, বিচারের টাইম লিমিটও দিয়ে দেওয়া হয়েছে, সেই টাইম লিমিট কি কোনো এই এক বছরের মধ্যে ফলো করা হয়েছে কিনা, না হয়ে থাকলে কি হয়েছে। মানে আমাদের অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন, হ্যাঁ আইনের প্রয়োগ লাগবে, প্রয়োগের জন্য কিন্তু পর্যবেক্ষণ বা মনিটরিংও লাগবে, আমাদের কেস ট্র্যাক করতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। উই হ্যাভ টু হ্যাভ রিসোর্সেস, যাতে এই ধরনের যে নতুন দায়িত্বগুলো দেওয়া হচ্ছে পুলিশকে বা বিচারকদেরকে, কোর্ট প্রসেসের সাথে যারা জড়িত আছেন, প্রসিকিউটর, ওনাদেরকে ইনাফ সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা তাদের এই দায়িত্বগুলো পালন করার জন্য, ওই জিনিসগুলো দেখা দরকার। দ্য প্রবলেম ইজ উই হ্যাভ দিস শর্ট টার্ম মেমোরি। গত বছর উই হ্যাড এ ক্যাম্পেইন, আমরা আইন চেঞ্জ করলাম, অনেক কিছু হলো, এক বছর চলে গেল, এখন অলমোস্ট মানে ওটা গত মার্চে হয়েছে, মার্চ 25-এ, তাই না? এখন আমরা জুন 25-এ আছি, 1 year প্লাস সামথিং, আমরা অলমোস্ট সেম জায়গায়, জুন 26-এ আছি, হ্যাঁ 1 year, এক বছর 3 মাস, কিন্তু আমরা অলমোস্ট সেম জায়গায়, সেম দাবিগুলো নিয়ে আবার নামছি। কিন্তু মাঝখানে আমাদের আরও সোচ্চার হওয়া দরকার ছিল। আর আমাদের বলতে আই এম নট সিং এভরি সিঙ্গল নাগরিক এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবে সারা বছর ধরে মামলা পর্যবেক্ষণ করবে, বা যাদের দায়িত্ব রয়েছে তাদের তো এই ধরনের কিছু সিস্টেম সেট আপ করা দরকার যে কী হচ্ছে। আর আপনি আরেকটা তো ব্যাপার বলছিলেন যে তথ্যের অভাব, আমরা অতটা জানি না এক্স্যাক্টলি কী হচ্ছে না হচ্ছে। এখন আমরা দেখি বিভিন্ন মানবাধিকার সংগঠনের উপর রিলাই করতে হয়, যে মহিলা পরিষদ একটা ডেটা দিচ্ছে, আইন ও সালিশ কেন্দ্র একটা ডেটা দিচ্ছে, ওদের থেকে দেখতে হচ্ছে, পত্রিকা থেকে ঘেটে তারা বলছে এতগুলো মামলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ নিজের থেকে তো চাপাতে পারতো যে তারা কয়টা অভিযোগ পায়, কয়টা এফআইআর তারা রেকর্ড করছে, রুজু করছে। আমরা কোর্ট থেকে তথ্য আরও পেতে পারতাম যে কোন কোর্টে কয়টা মামলা রুজু হয়েছে ধর্ষণের জন্য, সেটা থেকে তো বুঝতে পারতাম যে এফআইআর এর পরে কয়টা মামলা হয়, মামলা
মানে ইনভেস্টিগেশন শেষ হয়ে ইনাফ এভিডেন্স পাওয়া যায় যে বিচার নিয়ে এগোনো যায়। আরেকটা জায়গা থেকে আমরা তথ্য পেতে পারতাম, সরকারি এবং বেসরকারি বিভিন্ন হটলাইন আছে যেখানে কেউ ফোন করে অভিযোগ করতে পারে যে আমার এই ঘটনা ঘটেছে। হটলাইনের ডেটাও কিন্তু সেরকম করে পাওয়া যায় না, আমরা জানি না। সো উই রিয়েলি নিড টু নো আমরা কী নিয়ে কথা বলছি। Rather than just responding to, we need to respond to the situations that come in front of us, in extreme cases. Of course, ওগুলোতে রেসপন্স করতে হবে, but everyday কেসগুলোতে কি হচ্ছে সেটাও তো বোঝা দরকার. We don't have the information to do that. আমাদের ইনফরমেশন নাই, এবং এই সব কিছু কিন্তু কানেক্টেড। এই যে আমি আইনের কথা বলছি, আইন কাজ করার জন্য ইমপ্লিমেন্টেশন লাগবে, ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের ডেটা লাগবে, আমাদের রিসোর্সেস লাগবে। ডেটা রিসোর্সেসের জন্য উই হ্যাভ টু ট্রেন এভরিবাডি। আমাদের যেটা আমরা বললাম যে পুলিশকেও আমাদের ওভাবে করে ট্রেন করে আনতে হবে যে ওয়ার ইজ দ্য ডেটা, এফআইআর কত আসছে না আসছে আমরা তো অ্যাকচুয়ালি জানি না। আরেকটা জিনিস যেটা যেমন আমি বুঝবো আপনি বুঝবেন বিকজ আমরা এই ফিল্ডে কাজ করি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু কেসেস উইথড্র করে নেয় ভিকটিমরা নিজেরাই। কেন উইথড্র করে? কারণ তখন দেখা যাচ্ছে যে ওনারা উইথড্র করছে ফ্যামিলি প্রেশারের কারণে, সোসাইটি থেকে আউটকাস্ট হয়ে যাবে সেই ভয়ে, যে একটা ব্যাকল্যাশ আসবে, ওনারা থাকতে পারবে না, ওনারা টিকতে পারবে না, এরকম অনেক ধরনের ভয়ভীতি কাজ করে। সেটাও কিন্তু মানে বিকজ আমরা এই ফিল্ডে কাজ করি আমরা বুঝতেছি, কিন্তু ওয়ান্স অ্যাগেন আমরা যখন একটা লে পার্সনের কাছে দেখছি বা যে দিনের পর দিন শুধু নিউজ পেপার পড়ছে আর দেখছে যে ও মাই গড রেট বেড়ে যাচ্ছে নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণের, কিন্তু কেস কোথায়, রিপোর্ট হচ্ছে না কেন? আমরা কনভিকশন রেট আমরা দেখি যে অনেক কম। সেটা কম কেন? সেটা যে মানে ওয়ান্স অ্যাগেন সবাই আবার আইনের দিকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু শুধু আইনের অক্ষমতা এটা না, এটা একদমই না, এটা এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে, এবং দ্যাট ব্রিংস মি টু দ্য ফ্যাক্ট দ্যাট সোসাইটি, সমাজ গঠন আমাদের যেটা, এবং এক্সট্রিমলি পেট্রিয়ার্কাল একটা সমাজ গঠনে আমরা এখনও আনফর্চুনেটলি বসবাস করি, যেটা কিন্তু খুব মানে কন্ট্রিবিউট করে টু দ্য ফ্যাক্ট দ্যাট একটা নারী হয়তোবা ধর্ষণের শিকার হয়েও উনি যে বিচার চাইতে যাবে, প্রথম বাধাটা উনি ফেস করবে ওনার নিজের ফ্যামিলির থেকে। অনেক ক্ষেত্রে তাই হয়, এবং সেটা হয় ওই কারণেই যে আমাদের সমাজে এখনও যেটা রিয়ালিটি, ইভেন এখন এই রিসেন্ট কেসগুলোর ক্ষেত্রেও যেটা আমরা দেখছি যে ইনভ্যারিয়েবলি এখানে ভিকটিমকে ক্রিমিনালাইজ করা হয়। মানে যে একটা ঘটনার শিকার, তার কি দোষ সেটাই প্রথমে বের করা হয়, রাইট? অ্যাজ আই সেড, তার চরিত্র, তার চালচলন, তার কাপড় চোপড়, এগুলোই প্রথমে দেখা হয়, তার বক্তব্য কী সে কীভাবে রাখে। সো এবং ধর্ষণ বা যে কোনো নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখি যে দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, যে তাকে বিভিন্নভাবে দোষারোপ করা হয় যে ভিকটিম, এবং এই জন্য অনেকে কিন্তু অভিযোগও আনতে চায় না, যে অভিযোগ আনাই মানে তাকে কোনোভাবে তাকে অপরাধী হিসাবে তার সমাজই দেখবে, বা সে যে অনৈতিক, এই জিনিসগুলো কিন্তু সবার মনে চলে আসবে, এবং এই ফ্যামিলিও এটা অনেক সময় ফেস করতে চায় না। এবং এখানে আমরা দেখি যে আপনি বলছিলেন যে অনেক মামলাগুলো শেষ পর্যন্ত যায় না, মানে এই যে সামাজিক চাপটা চলে আসা, এবং সেটার সাথে অবশ্যই মামলার দীর্ঘসূত্রিতার একটা কানেকশন আছে, যে অনেকে তখন এই পুরো প্রক্রিয়াটা আসলে নিতে পারে না, তারা মাঝপথে আবার মামলা থেকে সরে আসে। অ্যান্ড সাম পিপল হ্যাভ অ্যানালাইজ দ্যাট এজ সেইং, আই হিয়ার সামটাইমস ফ্রম লয়ার্স অলসো, তারা বলে যে তাহলে তো মিথ্যা মামলার সংখ্যা বেশি, কারণ মামলাগুলো তো আলটিমেটলি টিকে না, কনভিকশন রেটটা অনেক কম। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যেটা মিথ্যা মামলা, ইট মিনস দ্যাট ইটস ইম্পসিবল ফর আ ভিকটিম টু সাস্টেইন হারসেলফ ইন দ্যাট সিচুয়েশন। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একজন ভিকটিমের নট অনলি বিভিন্ন ধরনের সামাজিক এরকম হয়রানি ফেস করতে হয়, তার একটা মানে চলার ব্যাপারও আছে, মানে দে হ্যাভ টু সাস্টেইন দেমসেলস ফাইন্যান্সিয়ালি অলসো, উইচ ইজ ওয়াই দিস এখন যে আইনে যেটা আসছে, যে একটা খাতের ব্যবস্থা হয়েছে টু সাপোর্ট ভিকটিমস থ্রু দ্য সিচুয়েশন। সাপোর্ট তার কী কী লাগতে পারে? তার মানসিক বিভিন্ন ধরনের সহযোগিতা লাগতে পারে, রাইট? সাইকোসোশাল সাপোর্ট লাগতে পারে, তার ফিজিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে, of course depending on the kind of injuries and so on that she's received. Depending, I mean, they may need other kinds of financial assistance, legal case পরিচালনা করার জন্য, কোর্টে যাতায়াতের জন্য, অনেক বিষয় এখানে জড়িত। So those
kinds of supports also have to be made available for them. Even evidence সংরক্ষণ করা, evidence পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে আপনার তো এখন নানান প্রক্রিয়া আছে, রাইট? You can get digital evidence, you can get biological evidence, DNA testing, অনেক কিছু করার সুযোগ আছে. All of that has to be worked out together. So যে জিনিসটা আমরা এখনো দেখি না, to an extent আমাদের ল এটা allow করে, but we don't see যে একটা কেসে এরকম হোলিস্টিক কোনো রেসপন্স যে দেওয়া হচ্ছে, যে একজন ভিকটিমের কী লাগবে, তার চিকিৎসা থেকে শুরু করে মনোসামাজিক চিকিৎসা, অন্য চিকিৎসা, আর্থিক সহায়তা, সিকিউরিটি, মোস্ট ইম্পর্টেন্ট, নিরাপত্তা, এগুলোর ব্যবস্থা রেখে দেন ইউ ক্যান গো হেড উইথ দ্য লিগাল প্রসেস. কিন্তু এগুলো যদি চিন্তা না করে আমি ভাবি যে শুধু কোর্টে চলে যাব, সব হয়ে যাবে, ভিকটিমের ব্যাপারটা আমি দেখব না, উইটনেসের বিষয়গুলো আমি দেখব না, তাদের সুরক্ষা আমি নিশ্চিত করব না, আপনি কিভাবে তাহলে আশা করতে পারেন যে আপনি আসলে বিচারের শেষ গন্তব্যে পৌঁছবেন? ইংরেজিতে একটা কথা আছে যে দ্য সিস্টেম ইজ সেট আপ টু ফেল দ্য ইন্ডিভিজুয়াল, অ্যান্ড আমার কাছে মনে হয় whenever I think about rape cases, whenever I think about sexual violence, আমার মাথায় এটাই আসে যে আসলে সিস্টেমটাই সেট আপ ইন আ ওয়ে যে আনফর্চুনেটলি যে আমরা যারা ভুক্তভোগী তারাই পিছিয়ে যায়, বিকজ তাদেরকে সাহসটা, আমি স্টেটেরও এখানে বলবো রেসপন্সিবিলিটি আছে, এবং দিস ইজ ডেফিনেটলি অলসো দ্য স্টেটস ফেলিয়ার, যে আমরা ভুক্তভোগীদেরকে সেই সাহসটা জোগাতে দিতে মানে আমরা সক্ষম হইনি এখন পর্যন্ত, যে না আমরা উই আর সাপোর্টিং ইউ। তারপরে হচ্ছে অ্যাজ আ সোসাইটিও আমরা ফেল করছি, যে বিকজ লাইক ইউ সেড যে অনেক কিছু মাথায় চলে আসে, যে আমার তো পুরা পাস্ট নিয়ে টানাটানি শুরু হবে, আমার জীবনের আনাচে কানাচে ধরে আনা হবে, যে হিস্ট্রি হয়তো বা আমিও ভুলে গেছি সেটাকেও টেনে আনা হবে, জাস্ট টু প্রুভ যে না যে এই মেয়েরও তো সমস্যা আছে। তো ওখানে আসলে বার্ডেন অফ প্রুফটা আমার উপরে থাকারই কথা না, কিন্তু ওখানে কিন্তু হয়ে যাচ্ছে, অথবা যে টু প্রুভ যে, অথবা টু এস্টাবলিশ টু দ্য সোসাইটি যে না আমি এখানে একটা অন্যায় অবিচারের শিকার হয়েছি। আই থিঙ্ক বার্ডেন অফ প্রুফ মাস্ট বি, মানে যে আমি প্রমাণ করতে হবে যে একটা অপরাধ ঘটেছে, তো সেই প্রমাণ অবশ্যই যারা প্রসিকিউশন তাদেরই প্রমাণ করতে হবে, সেটা ঠিক, কিন্তু প্রমাণের সাথে মানে প্রমাণ করতে হবে কি, যে মানে হোয়াট ইজ রেপ, তাই না? বা ধর্ষণ মানে জোরপূর্বক বা আপনাকে ডিসিভ করে আপনার সাথে যৌন অপরাধ করা বা যৌন সঙ্গম করা। এখন আমাদের উই হ্যাভ এ মোর broader definition now আমাদের আইনের মধ্যে, বাট সেখানে ওইটাই তো প্রমাণ করতে হবে, সম্মতি ছিল না বা জোর করে করানো হয়েছে, বাট ইউ ডু নট নিড টু প্রুভ যে আমার আগের কোনো সেক্সুয়াল হিস্ট্রি আছে কিনা, দ্যাটস নট রেলেভেন্ট টু দিস স্টোরি। ওই জিনিসগুলো I think have to be much clearer to everybody concerned, particularly to the police and also of course to those involved with the prosecution, defense and in the judiciary as well. So I think আমাদের আইনগুলো অনেক ক্ষেত্রে অলরেডি ক্লিয়ার, কিন্তু এগুলো নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার, আর ক্লোজ ট্র্যাকিং করা দরকার আমাদের কেসগুলোর, একদম ক্লোজলি মনিটরিং করা উচিত প্রসেসটা, হ্যাঁ, আর কেস ম্যানেজ করা সেটা। আর এখানে আরেকটা কথা বলতে চাই যে যেমন ব্লাস্টেরই একটা পিটিশন যেটা ছিল 2 finger টেস্টের ব্যানটা, যেটা 2018-তে আসলো, কিন্তু তো সেটাও কিন্তু এখনো অনেক জায়গায় জানি না, যে ওয়ান্স অ্যাগেন পিপল ডোন্ট নো যে এরকম একটা প্র্যাকটিস ছিল। দ্বিতীয় কথা হচ্ছে এটা যে ব্যান হয়েছে সেটাও জানে না। তৃতীয় কথা হচ্ছে যে আসলে আমাদের কাছে ওয়ান্স অ্যাগেন ডেটা নেই যে এখনো কি এই ব্যানটা কি প্রয়োগ করা হয়েছে। না, অ্যাকচুয়ালি উই হ্যাভ সাম ডেটা। একটা খুব ইন্টারেস্টিং বিষয়টা মেবি আগে ক্লিয়ার করা উচিত, রাইট, যে জিনিসটা কি ছিল। সো এক সময় এটা একদম ব্রিটিশ আমল, মানে উপনিবেশিক আমল থেকে চলে এসছে, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অ্যাটলিস্ট 3টা দেশে এই প্র্যাকটিসটা চলতো। এবং সেই প্র্যাকটিসটা কী ছিল, যে একজন ধর্ষণের অভিযোগ আনলে তার তো মেডিকেল টেস্ট করানো হয়, রাইট? সো মেডিকেল টেস্টের সময় ডাক্তাররা বলতে তারা 2 আঙ্গুলি পরীক্ষা করবে। 2 আঙ্গুলি পরীক্ষা হচ্ছে তারা লিটারালি সেই নারী বা মেয়ের যৌনাঙ্গে 2টা আঙ্গুল ঢুকাবে। যদি 2টা আঙ্গুল ঢুকে তার মানে যে সে সেক্সে হ্যাবিচুয়েটেড, মানে সে অভ্যস্ত সেক্স করতে, এবং সেখান থেকে ইমপ্লিকেশন হচ্ছে যে তাহলে সে ধর্ষণের শিকার
হয় নাই। সো ইটস আটারলি অ্যাবসার্ড একটা ব্যাপার, এবং এটার কোনো মেডিকেল সায়েন্টিফিক কোনো ধরনের ভ্যালিডিটি নাই, এবং ক্লিয়ারলি এটা গ্রোসলি মানে বৈষম্যমূলক। অবশ্যই। সো ইন্টারেস্টিংলি অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রথমে এই প্র্যাকটিসটা চ্যালেঞ্জ হয়, পরবর্তীতে ইন্ডিয়া পাকিস্তানে হয়। বাংলাদেশে আমাদের হাইকোর্ট থেকে বলা হয় যে এটা সম্পূর্ণ বৈষম্যমূলক একটা ব্যাপার, এটা থাকা উচিত না। অ্যান্ড দেন আমাদের সরকার মানে হেলথ মিনিস্ট্রি থেকে একটা নতুন গাইডলাইন দেওয়া হয় যে কীভাবে পরীক্ষাগুলো করতে হবে, যেটা মানে যেটা কাইন্ড অফ একজনের মর্যাদা রেখে এই পরীক্ষাটা কীভাবে করা যাবে। সো এটা নিয়ে সরকারি এখন নিয়মকানুন পরিবর্তিত হয়েছে, ওটার কিছু প্রচারণা হচ্ছে। কিন্তু আমরা শুনেছিলাম যে এই কাজগুলো শুরু হয়েছিল কোভিডের সময়। কোভিড হওয়ার কারণে যে সরকারি গাইডেন্সগুলো যাওয়ার কথা ছিল বিভিন্ন ডাক্তারদের কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেটা সেভাবে ওই সময় পৌঁছেনি। এনিওয়ে কোভিডের পরে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখলাম যে আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং একটা রিসার্চ করেছে ICDDRB থেকে, এবং তারা আই থিঙ্ক 3টা জেলা ধরে ধরে রিসার্চ করছে যে কতদূর অ্যাকচুয়ালি এই রায়টা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে এটা এবং সরকারি যে নতুন সিস্টেম আছে, প্রসেস আছে, এটা কতদূর ফলো করা হচ্ছে। এবং তারা দেখলেন আই থিঙ্ক যে ঢাকায় অনেকটা হচ্ছে, কিন্তু অন্য যে 2 জেলার উপরে তারা কাজ করেছিলেন, একটা আই থিঙ্ক উত্তরবঙ্গে, একটা দক্ষিণে, ওখানে অতদূর হচ্ছে না, এবং অনেকে জানেনই না যে এরকম, এক্স্যাক্টলি আপনি যেটা বলেন, অনেকে তখন পর্যন্ত জানতেনই না যে এরকম একটি পরিবর্তন আইনের মধ্যে বা প্রসেসের মধ্যে চলে এসছে। সো ইট টেকস আস ব্যাক টু দ্য সেম পয়েন্ট যে উই আর গেটিং সাম থিংস রাইট, যে আমরা সবাই আওয়াজ তুলছেন, অ্যাক্টিভিস্টরা বলছেন, সাধারণ নাগরিকরা বলছেন, মিডিয়াতে বিষয়গুলো আসছে বলে হ্যাঁ রাষ্ট্রীয় বিভিন্ন কর্তৃপক্ষ রেসপন্ড করছে, লিগাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ হচ্ছে, কোর্ট থেকে নির্দেশনা আসছে, নতুন পলিসিগুলো আসছে, নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে। পুলিশের যেমন 20 বছর আগে যেটা ছিল না, ভিকটিম সাপোর্ট আছে, হেলথ মিনিস্ট্রির আন্ডারে আমাদের হাসপাতালদের ওয়ান স্টপ ক্রাইসিস, এগুলো সব হয়েছে। বাট দ্য ফ্যাক্ট দ্যাট আপনার ডেইলি প্র্যাকটিসের জন্য আপনার কী ডিউটি, আপনার কী করতে হবে, সেটা সবার কাছে এখনও স্পষ্ট না। যে রিসোর্স দরকার সেটা এখনও সব জায়গায় দেওয়া হচ্ছে না, অ্যান্ড উই আর নট সিইং দ্য চেঞ্জেস। অ্যান্ড দ্য মোস্ট ক্রিটিক্যাল 3 things আই থিঙ্ক উই নিড to track cases. Yes. যেই মামলাগুলো আলটিমেটলি হয়, we have to follow them step by step by step. সেটা নাগরিক সমাজ থেকে হতে পারে, অফকোর্স কেউ কোনো কোনো ক্ষেত্রে হয়, বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে এটার জন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে। একসময় উই নিউ দ্যাট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাঞ্চল্যকর মামলাগুলো ট্র্যাক করার জন্য ওনারা আলাদা ব্যবস্থা করতেন। There should be that kind of system, of course, for these sensitive cases involving violence against women, children and any vulnerable group, right? এই জিনিসগুলো দেখা দরকার। আর আমি এখানে অ্যাড করতে চাই একটু যে এখানে কিন্তু মিডিয়াও প্লেজ আ হিউজ রোল। দে নিড টু স্টপ, মানে মিডিয়া অলমোস্ট এমন হয়ে গেছে যে সেনসেশনালিজমে ওনারা বিলিভ করে। সো যতক্ষণ একটা টপিক সেনসেশনাল আর ট্রেন্ডিং ততক্ষণ তারা কভার করবে, তারপর তারা ভুলে যাবে, বিকজ মিডিয়ার প্রেশার কিন্তু হিউজ একটা প্রেশার। আমরা এখন রিসেন্টলি যে ধরনের হঠাৎ করে একটা মানে ফাস্ট ট্র্যাক যেটা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে, মানে স্টেট তো কিছু রেসপন্স দিল একটা রিসেন্ট একটা শিশুর ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে, media played a huge role in it. Social media played a huge role in it. So I hope if media personals are watching this, I really hope যে এই মেসেজটা যেন আপনাদের পর্যন্ত যায় যে এরকম আসলে সেনসেশনালিজমের উপরে দেশ চলে না, বিচার ব্যবস্থা চলে না। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আপনারা এটা সিরিয়াসলি নেন। এবং ওটার সাথে অ্যাকচুয়ালি আই থিঙ্ক আরেকটা পয়েন্ট মিডিয়ার জন্য খুব রেলেভেন্ট, যে এটা তো আইনে অলরেডি আছে যে কেউ যদি এরকম কোনো ঘটনা বা মামলা যদি হয় নারী শিশু নির্যাতনের, সেখানে যিনি ভিকটিম তার নাম পরিচয় কোথাও প্রচার করা যাবে না। এটা তো ক্লিয়ারলি আইনের মধ্যে অ্যাবসলিউটলি ক্লিয়ারলি আইনে বলা আছে 2000 সন থেকে। বাট এখানে আমরা দেখি there are massive violations all of the time, and where there's one situation where someone is killed, one situation where someone is alive, but we see too many cases যেখানে আসলে সেই গোপনীয়তা রক্ষা করা হয় না এবং নাম পরিচয় ঠিকই প্রচার হয়ে যায় বিভিন্নভাবে। সোশ্যাল মিডিয়াতে তো আরও হয়, অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড এখন আমরা দেখছি অনেক মিডিয়া তো অ্যাকচুয়ালি অনলাইন মিডিয়া আছে। অনলাইন মিডিয়ার আমাদের তেমন কোনো রেগুলেশন নাই, বাট ইভেন যে রেগুলেটেড মিডিয়া আছে সেখানেও কখনো কখনো এরকম চলে আসে, অ্যান্ড উই ডোন্ট সি এনি অ্যাকশন বিং টেকেন ইন দ্যাট রিগার্ড। সো এটা খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট যে অফকোর্স এখানে প্রাইভেসি, গোপনীয়তা, ব্যক্তিগত গোপনীয়তা এইগুলো রক্ষা করতে হবে। এবং এটা আমরা দেখি যে ফলো হয়ই না। যেরকম আমি প্রত্যেকটা বাচ্চার চেহারা কিন্তু আমার মাথায় আছে, কেন আছে? বিকজ দ্য পিকচার্স হ্যাভ সার্কুলেটেড
Exactly. এবং এটা খুবই খুবই দুঃখজনক এবং এখানে আসলে বিবেকেরও একটু কাজ করা উচিত একদম, যে হ্যাঁ। আইন তো আইনের জায়গায় আছে কিন্তু নিজের বিবেক কি বলে আমি কিভাবে এটা পাবলিশ করছি একেবারে, হ্যাঁ। সো আমরা একদম শেষের দিকে চলে আসছি আপা আমি আপনার কাছ থেকে শেষের দিকে কিছু মানে আপনার কাছে কিছু প্রশ্ন আমার আছে ভেরি ডিফারেন্ট মানে নট অ্যাজ আ লয়ার অ্যাট অল কারণ আমরা আইন নিয়ে অনেক শুনেছি আইন নিয়ে অনেক কথা বলেছি প্রয়োগের দিকটায় আমি একটু আসতে চাই যে নট জাস্ট প্রয়োগের দিক আইনের বাইরে আপনার যদি এই মুহূর্তে আপনাকে বলা হতো যে 3টা পদক্ষেপ অথবা 3টা অ্যাসপেক্ট ঠিক করার সুযোগ আপনি পেতেন যেটা অ্যান্ড দ্যাট উইল বি কোনো নতুন আইন না পাশ করে জাস্ট 3টা অ্যাসপেক্ট সোসাইটির আমরা যেভাবে করি যে নারী এবং শিশুদের প্রতি সহিংসতাকে আমরা ট্যাকল দিতে পারবো তো সেগুলো কি হতো আপনাকে যদি বলা হতো যে 3টা এরকম ডিসিশন নিতে So non-legal. Sure. I mean, it's a bit legal. I think একটা হলো কেস ট্র্যাকিং করা দরকার যে মামলাগুলো হয়েছে সেগুলোর অগ্রগতি কতদূর হচ্ছে কিভাবে হচ্ছে সেটা কিছুটা লিগালি হতে পারে কিছুটা লয়ের বাইরে ইন দ্য সেন্স যে মিডিয়াও তো সেখানে একটা ভূমিকা রাখতে পারে খবর রাখতে পারে কি হচ্ছে না হচ্ছে আবার এখানে আমরা সাধারণ নাগরিক হিসেবেও কাজ করতে পারি টু ট্রাই অ্যান্ড ফলো দিস কাইন্ড অফ ইনফরমেশন আরেকটা হচ্ছে আই থিঙ্ক এটাও কিছুটা লিগাল যে কোঅর্ডিনেশন লাগবে মামলাগুলোর ক্ষেত্রে সো অ্যাজ আই সেড একটা হচ্ছে আমরা বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলি রাইট কোর্টের ভিতরে কি হচ্ছে মেইনলি এটা নিয়ে আমরা খুব উত্তেজিত হয়ে যাই কিন্তু কোর্টে ঢুকতে গেলে তার জন্য কি কি লাগে ওই ভিকটিমের সাপোর্ট সুরক্ষা তাকে তৈরি করা তাকে তার নিরাপত্তা নিশ্চিত করা সো একটা কাইন্ড অফ হোলিস্টিক রেসপন্স ফর দ্য ভিকটিম ওই কোঅর্ডিনেশনটা আমাদের দরকার আর তৃতীয় জিনিস ওটা আই থিঙ্ক এই তো কেস ট্র্যাকিং কোঅর্ডিনেশন আর থার্ড হলো কমিউনিকেশন সো আমাদের আইনে কি আছে আমাদের অধিকার কি টু গেট প্রোটেকশন এগেনস্ট ভায়োলেন্স অ্যান্ড অলসো কাদের কি দায়িত্ব রয়েছে আইনের মধ্যে এটা কিন্তু ক্লিয়ারলি কমিউনিকেটেড হতে হবে সো আই থিঙ্ক আমরা সবসময় দেখি যে কোর্ট থেকে নির্দেশনা আসে এই মিনিস্ট্রি ওই মিনিস্ট্রির উপরে যে সবার কাছে এটা প্রচার করতে হবে বাট আমরা ওই প্রচারণা খুব বেশি দেখি না আপনি যেমন স্কুল কলেজে পড়লে আই ডোন্ট নো আপনি কোনো ধরনের প্রশিক্ষণ কোনো দিন পেয়েছেন কিনা কোনো ক্লাস পেয়েছেন কিনা যে ফর এক্সাম্পল আপনি যদি ভায়োলেন্সের শিকার হন ইফ ইউ সি সামওয়ান এলস হ্যাজ বিন আ ভিকটিম আপনার কি করতে হবে উই ক্যান ইনক্লুড দিস থিংস ইন আওয়ার এডুকেশনাল প্রোগ্রাম we can have massive media campaigns on this এই জিনিসগুলোই দরকার right and if this has to be ongoing so it gets into our heads যে কি করতে পারি কোথায় যেতে পারি কি ধরনের প্রতিকার আমার জন্য পাওয়া সম্ভব এবং কার কি করতে হবে ওই ক্ল্যারিটিগুলো আমাদের দরকার এবং এখনও কিন্তু এখানে আমি অ্যাড করতে চাই যে 2026 এসেও অনেক মানুষ জানে না যে আমার এই রাইটটা ভঙ্গ হলে আমি কোথায় যেতে পারি আমার ফার্স্ট স্টেপ কি হতে পারে যেটা খুবই দুঃখজনক বিশেষ করে নারীরা আমি এরকম অনেক কোয়েশ্চেন্স পাই যে আচ্ছা আমি কোথায় ফোন দিব আমি কোথায় কিন্তু আমাদের কিন্তু হটলাইনস আছে আমি এরকমও কথা শুনি যে আমি হটলাইন ট্রাই করেছি আই হ্যাভ নট রিসিভড এনি অ্যাসিস্ট্যান্স অথবা we're in the era of AI it's not so difficult to get responses out to people to build systems to respond আর আমাদের দুটো সুবিধা একটা তো বাংলাদেশে I think we have a lot of opportunities যে আমরা ডিজিটালি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে দিতে পারি মিডিয়ার মাধ্যমে অনলাইনে বাট আরেকটা হচ্ছে আমাদের I think একটা বড় সুযোগ আছে ওভার মেনি আদার কান্ট্রিজ যে আমাদের অনেক বেশি অ্যাক্টিভ সিটিজেনরি আছে মানে আমরা নাগরিক হিসেবে খুবই সোচ্চার অনেক ব্যাপারে প্লাস আমাদের অনেক নাগরিক সংগঠন আছে মানে বড় বড় উন্নয়ন সংস্থা থেকে শুরু করে আপনি কোনো জেলা খুঁজে পাবেন না যেখানে কোনো ছোট ছোট নাগরিক সংগঠন কাজ করছে না গ্রামের ভেতরে শহরের ভেতরে সো তাদেরকে কিন্তু ইনভলভ করানো যায় এই ধরনের কাজে পার্টিকুলারলি আই থিঙ্ক এই ভিকটিমদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে আর একটা আপনি যেটা বলছেন যে আইনের বাইরে কি করা আমাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা আই থিঙ্ক নিয়ে আসা দরকার অ্যাবাউট নারীদের অধিকার যে আছে নট টু বি সাবজেক্ট টু ভায়োলেন্স অ্যান্ড টু লিভ আর লাইভস ফ্রিলি এটা ক্লিয়ার করা উচিত এবং আপনি প্রত্যেকবার যখন শুনবেন যে এই ধরনের সময়ে যেখানে আমরা নারী শিশু নির্যাতন নিয়ে কথা বলছি পুরা জাতি হিসেবে এই সময় যদি আপনি কারো কাছ থেকে শুনেন যে না ওই মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে তার পরিবারকে দোষারোপ করা হচ্ছে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেখানে আপনি সোচ্চার হয়ে রেসপন্ড করবেন ওটাই আপনি থামাবেন আপনি বলবেন এটা অ্যাকসেপ্টেবল না এক্স্যাক্টলি নিজেদের জায়গা থেকে হ্যাঁ এই লজ্জার কথাটা আই থিঙ্ক এটা আমাদের তোলা উচিত আরেকটা এই লজ্জার কথা বলে শরমের কথা বলে অনেক কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয় যে মেয়ের কি লজ্জা ছিল না ওটা এইভাবে চলতো ওভাবে করতো লজ্জার ইস্যুটা আই থিঙ্ক ওই ভারটা অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত যারা অভিযোগগুলো মানে যারা
এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা অপরাধী তাদের কাঁধে আমরা নিয়ে যাই লজ্জার ব্যাপারটা। এটা মেয়েদের ঘাড়ে বা কোনো ভিকটিমের ঘাড়ে এটা থাকা উচিত না। এবং যেভাবে করে ইভেন আমরা আগে আরো বেশি দেখতাম মিডিয়াতে যে বলে যে মেয়েটার ইজ্জত হানি হয়েছে, নো আমার ইজ্জত তো আমার মানে সেক্সুয়ালিটির সাথে জড়িত থাকতে পারে না, আমার ফ্যামিলির ইজ্জত অনার তো আমার সেক্সুয়ালিটির সাথে জড়িত থাকতে পারে না। এই চিন্তাধারাটাও বের করতে হবে। অথবা সে আরও একটা কথা শোনা যায়, মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে, মেয়েটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। যে ইভেন একটা শব্দ আই থিঙ্ক নারী পক্ষ এটা খুব চালু করেছে, যে আমরা অনেকের কাছে শুনি যে ধর্ষিতা একজন, মানে যে সে ডিফাইন্ড হচ্ছে by the fact of being a subject of ধর্ষণ। তার বলছে না, এটা আপনি বলতে পারবেন, আপনি বলতে পারবেন ধর্ষণের শিকার ব্যক্তি, ধর্ষণের শিকার নারী, মেক দ্য পয়েন্ট about যে তাকে একটা ভায়োলেন্সের শিকার করা হয়েছে। সো আই থিঙ্ক দিস ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইম্পর্টেন্ট, কিভাবে কথা বলি আর আমাদের রিয়াক্ট করা যখন আমরা শুনি যে আপনি কোনো নির্যাতনের ভিকটিমকে আপনি আবার ক্রিমিনালাইজ করার চেষ্টা করছেন বা অপরাধী হিসেবে দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ সো ইম্পর্ট্যান্ট। আমার যেটা দ্বিতীয় প্রশ্ন ভেরি রেলেভেন্ট, সেটা হচ্ছে যে শাস্তির বাইরে প্রতিরোধ বলতে আমরা কি বুঝাতে পারি, আমরা কি স্টেপস নিতে পারি? যেমন স্কুলের কথা আপনি বললেন, পরিবারের জায়গা থেকেও আপনি বললেন, তো সমাজ, কমিউনিটি লিডার্স, বিশেষ করে আমরা যদি আমাদের পুরুষ এবং মানে ছেলে শিশুদের কথা বলে থাকি, যে স্কুলের থেকে কিভাবে করে শেখানো যেতে পারে যে হাউ টু বি অ্যান অ্যালাই ইন দিস ফাইট। সো সেটা হচ্ছে যে শাস্তির বাইরে আমরা কি এরকম স্টেপস নিতে পারি? যে আমাদের আলোচনাগুলো কিন্তু হয় in the context of cases where we just talk about shasti, right? We talk about বিচার and shasti. কিন্তু we have to remember, আমাদের আপনি যে তথ্যগুলো দিলেন যে 100 কত জানি এরকম ঘটনার রিপোর্টেড হয়েছে, but then we're not a country of 100 জন মানুষ, তাই না? আমাদের তো কোটি কোটি মানুষ, সেখানে সবাই তো আর ধর্ষণের শিকার হচ্ছে না। So how do we make sure that even these 100 বা কয়েকশো মামলা যাতে না, ঘটনাগুলো যাতে না ঘটে? হয়তো ইনফ্যাক্ট ঘটনার সংখ্যার চেয়ে অনেক বেশি, এগুলো অল্প মাত্র কয়েকটি ঘটনা শেষ পর্যন্ত মামলাতে রূপান্তরিত হয়। বাট পরিবর্তন আনতে হলে আই থিঙ্ক উই হ্যাভ টু স্টার্ট ইট মাচ আর্লিয়ার, নট ওয়েট ফর অ্যান ইনসিডেন্ট যে একটা ঘটনা ঘটে যাবে তারপর আমরা সোচ্চার হব। কী করে এই ঘটনাগুলো প্রতিরোধ করা যায় সেটার জন্য ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা কোর্টের বিষয় না, এটা স্কুলের বিষয়, সমাজের বিষয়, পরিবারের বিষয়, সেই জায়গায় কথাগুলো উঠানো উচিত। স্কুল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্পেস, আই থিঙ্ক স্কুল অ্যান্ড পাবলিক স্পেসেস, যেখানে এই মেসেজগুলো আরও ক্লিয়ারলি আসতে পারে। অ্যান্ড পাবলিক স্পেসেস বলতে আমি এটাও বুঝি যে আমি মাঝে মধ্যে নিজেদের মধ্যে বসলেও, ফ্রেন্ডদের সাথে বসলেও দেখা যায় যে একটা খুব মানে নারীদেরকে মানে বিদ্বেষমূলক একটা জোক করলো অথবা একটা সেক্সিস্ট একটা জোক করে ফেললো অ্যান্ড সবাই হাসলো। এটা কিন্তু পিয়ার প্রেশারে পড়ে, এটা আমি দর্শকদেরকে বলবো যে এখানে হাসার কিছু হয় নাই। নেক্সট টাইম মেবি চ্যালেঞ্জ করবেন, জিজ্ঞেস করবেন যে কেন হাসলা, এটা কেন ফানি? কারণ নারী মানে একটা নারীর এক্সপেন্সে এরকম একটা যোগ করা তো ফানি হতে পারে না। এবং এই সব কিছু কিন্তু যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে রেপ কালচার বলে আমরা যে একটা ওয়ার্ড আছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে কিন্তু রেপ কালচারের মধ্যেই বসবাস করছি, এবং একটা রেপ কালচার, একটা পেট্রিয়ার্কাল পৈতৃতান্ত্রিক সমাজ গঠন যেটার মধ্যে আমরা থাকি, এটাকে কিন্তু এই ধরনের অ্যাকশনগুলো এনেবল করে, আমাদের সাইলেন্সগুলোও এনেবল করে। তো এটা আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড আমার জায়গার থেকে। অ্যান্ড আপা লাস্টের দিকে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে এটা যে আপনি যেহেতু এই ফিল্ডে কাজ করেন, আমিও এই ফিল্ডে যতটুকুই কাজ করে থাকি, তো অনেকের একটা খুব কমন প্রশ্ন থাকে যে স্পৃহাটা কোথা থেকে আসে যে টু কিপ ডুইং দ্য ওয়ার্ক, যদিও কিনা মানে খুব ডিসপেয়ারের মতো আমরা নিউজ তো দেখি যে খুব দুঃখজনক নিউজের মধ্যে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, আমরা কেসেসগুলো দেখছি, আসলে এগুলো দেখতে 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 তো একটা টাইমে তো অবশ্যই আমরা বুঝি যে দর্শকদের মধ্যেও নিশ্চয়ই এরকম অনেক বেশি কাজ করে যে একটা মানে হেল্পলেসনেস, হোপলেসনেস একটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে সেই স্পৃহাটা কোথা থেকে আসে যে নো আই উইল কিপ ওয়ার্কিং, কারণ মানে দের ইজ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। Because you keep seeing change. I mean, I think আমিও 30 বছর ধরে কাজ করছি, সো 30 বছরের মধ্যে তো অনেক পরিবর্তন দেখেছি, from where we were 30 years ago to where we are now, to the kind of যে ধরনের স্পেস এখন নারীদের জন্য আমাদের সমাজে আছে,
প্রচুর পরিবর্তন হয়েছে, মানে বাংলাদেশ ইজ স্টিল স্ট্রিটস অ্যাহেড অফ ইন্ডিয়া পাকিস্তান ইন টার্মস অফ নারীদের অংশগ্রহণ বিভিন্ন জায়গায়, রাইট? কর্মক্ষেত্রে বলেন বা স্কুল কলেজে মেয়েদের এখন যে সুযোগগুলো হচ্ছে তারা যে অনেক ভালো করছে অনেক জায়গায়, লিটারেসি রেটস বেড়ে গেছে, ম্যাটারনাল মোর্টালিটি কমে গেছে, এইসব জায়গায় সোশ্যাল ইন্ডিকেটার্সের জায়গায় তো আমরা দেখছি যে হিউজ লেভেল অফ চেঞ্জ হয়েছে। বাট ইভেন আপনি যদি you can feel despair when you look at particular situations, but if you look at individual cases ki paribartan hoyeche, of course things have changed. And I think looking over a long period of time, I don't think we can deny we're moving forward. I think আমাদের ক্রিকেট টিম ফুটবল টিমের দিকে তাকালে, মেয়েদের ফুটবল টিমে তাকালে তখন তো নিশ্চয়ই স্পৃহা পাওয়ার একটা সুযোগ আছে। বাট ইভেন আমাদের সেক্টরে আমরা আগে মানে আপনার স্টেজে যখন ছিলাম আমরা কোর্টে তো নারীদের সেরকম দেখতাম না, এখন অনেক নারী এসে গেছেন, বিচারকদের মধ্যে অনেকে এসে গেছেন, অন্যান্য জায়গায় আমরা দেখছি। হ্যাঁ, আমরা ডিসপায়ার করি যখন আমরা দেখি যে এখনও রাজনৈতিক অঙ্গনে নারীদের সংখ্যা খুবই কম, বা অফিসিয়াল পজিশনে নারীদের সংখ্যা খুবই কম। অনেক সবসময় ফটো দেখতে হয়, একজন নারীর চেহারা সেখানে দেখা যায় না, তো মনে হচ্ছে কোথায় নারীরা কোথায় গেল। বাট অ্যাকচুয়ালি আস্তে ধীরে এগোচ্ছে, আরও তাড়াতাড়ি এগোনো উচিত। উই শুড সি মোর ফাস্টার, but I think we can see examples of change. I mean, there are hundreds and thousands of them, but I think that's the reason everyone carries on. And also আপনি যেটা বলছিলেন যে সোচ্চার হওয়ার ব্যাপারে, as people do speak up, মানে কথা বলার পরে, সোচ্চার হওয়ার পরে রিয়াকশন তো হচ্ছে, তাই না? একদম না যে আমাদের রাষ্ট্র একদম থেমে আছে, কিছুই করে না, রেসপন্স করে না। So however challenging it is, we get those responses, and that's what keeps you going on, I think. অ্যান্ড একদম লাস্ট প্রশ্ন আপনার কাছে আমি, আর এটার পর লাস্ট প্রশ্ন থাকবে না, সেটা হচ্ছে যে আমাদের যারা নতুন প্রজন্ম, বিশেষ করে আমি বলবো নারীরা, যারা খুব রাইটফুলি খুবই মানে আতঙ্কিত ফিল করে এখন কারেন্ট যেটা বর্তমান আমরা দেখছি যে সহিংসতা বেড়ে চলছে নারীদের প্রতি, তো হয়তো বা আমি আরেকটা কথা খুব কমন শুনি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ঢাকায় যখনই বাংলাদেশের মধ্যে যখন এরকম রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি আমিও সেটা ফিল করি যে আতঙ্ক ফিল করার মতোই কথা, একটু ভয় ভীতি ভিতরে কাজ করে, কারণ খুব একটা যে উইমেন ফ্রেন্ডলি সেটা বলা যাচ্ছে না। তো কিন্তু তাদের প্রতি এই যে আমরা তো সব প্রবলেম নিয়ে কথা বললাম, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু উইনস নিয়েও, বিশাল বড় কিন্তু সেই জয়গুলো বাংলাদেশের জন্য, আইনের দিকেও যদি কথা বলি সেগুলো নিয়েও কথা বললাম। তো আপনার থেকে যদি আমাদের মানে ইয়াং জেনারেশনকে, বিশেষ করে যে নারীরা শুনছে তাদেরকে যদি কিছু একটা বলার থাকতো, 2 lines of motivation, what would it be? I think just organize and keep speaking up, এই দুইটা, মানে সংগঠিত হওয়া আর সোচ্চার হওয়া, এই দুইটাই প্রয়োজন। Thank You're you. not alone. None of us are alone. None of us are alone. That is very important. And on that note, আজকের এপিসোড আমাদের এতটুকু পর্যন্তই, কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে আমাদের পুরো দেশের ভার নিতে হবে, তখন আর কি মানে বোঝাটা অনেক হেভি হয়ে যায়। কিন্তু আপনি যদি জাস্ট একটা কথা মনে রাখবেন যে আপনার আওয়াজ তোলার জন্য রাস্তায়ও নামতে হবে না, আপনার একটা সেমিনারও ডাকতে হবে না, কিছু করতে হবে না। নেক্সট যখন ডিনার টেবিলে বসবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে, যখনই শুনবেন যে একটা নারী বিদ্বেষমূলক একটা কথা বলা হচ্ছে অথবা সেক্সিস্ট কোনো একটা রিমার্ক করা হচ্ছে, তখন আওয়াজ তুলবেন। এবং এই আওয়াজ তোলাটা যে কত সাহসের ব্যাপার, এখানে সাহসও লাগে, কারণ আমরা বেশিরভাগ আমরা এটাতে ইউজ টু না, কিন্তু আওয়াজ তুলবেন। একটা খারাপ একটা জোক শুনলে নারীদের ব্যাপারে আওয়াজ তুলবেন, যখন শুনবেন যে কেউ নারীর প্রতি সহিংসতাকে লাইট করতে চাচ্ছে তখন একটা আওয়াজ তুলবেন। এই কেসগুলো নিয়ে কথা বলেন, ফ্যামিলির মধ্যে কথা বলেন, কেন এই কেসেসগুলো হচ্ছে সেটা নিয়ে কথা বলেন। আপনি নারী হিসেবে কতটুকু আনকমফোর্টেবল ফিল করছেন এই মুহূর্তে বাংলাদেশে ঢাকার রাস্তাঘাটে, সেটা নিয়ে আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, আপনার পরিবারের সাথে কথা বলেন, আমাদের অনেকের ড্রাইভার্স আছে, ড্রাইভারদের সাথে কথা বলেন। আসলে এই কনভারসেশনগুলো হওয়া খুব জরুরি, অ্যান্ড এভাবেই করে আমরা আস্তে আস্তে ডেফিনেটলি প্রগ্রেস হচ্ছে। আশার আলো দেখার, অনুভব করার প্রত্যেকটা রিজন আছে, উই হ্যাভ মোর দ্যান এনাফ রিজনস। আমাদের জাস্ট আমাদের যে যার জায়গা থেকে আমাদের আওয়াজ তুলতে থাকতে হবে। Thank you so much, Appa. Thank you so much for your time. I'm so grateful, and I'm sure Darshoko are grateful. Thank you so much.